কিছু জানার থাকে, কারণ এই যে আলাপটা আসলে করলো যে ফন্ট, টাইপোগ্রাফি, টাইপফেস, এই বিষয়গুলো, লেটারিং, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট মানে অজানা আছে আমার মনে হয় সাধারণের মধ্যে। তো এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটা দুইটা প্রশ্ন নিতে পারি এখন। কালকে যে ছিলাম সেখান থেকে বলা হয়ে গেছে আমি ছাত্র পড়ানো হচ্ছে যে তো আমার মানে ফন্ট দিয়ে অনেক বছর ধরে আমরা অনেকগুলো সমস্যার মধ্যে আছি। যে সমস্যাগুলো নিয়ে আমি ভাবলাম যে এখানে যদি কথা বলার সুযোগ হয়, যদি সেই সমস্যাগুলোর সমাধান পাওয়া যায়। আমরা আসলে অনেক বছর ধরে চেষ্টা করছি বাংলা ভাষাকে একটু ব্যবহার করতে, মানে সেটা সব জায়গায়। এর একটা বলতে পারেন যে রাজনৈতিক উদ্দেশ্য, যে আমরা একটা সময় ভাবতাম যে মানে বাংলা ভাষাটা শিখতে হবে, তো সেটা তো শেখার চেষ্টা করলাম, এটা শিখলাম, কিন্তু লিখতে গিয়ে কোনো বিপদ। আমরা যেভাবে লিখতে চাই সেভাবে লিখতে পারি না, আমরা ইন্টারনেটে লিখতে পারি না, আমরা বইপত্র ছাপতে চাই যেমন বইয়ে তেমন করে লিখতে পারি না। এমনকি যেমন আমাদের এই যে ধরেন আপনারা একটা মানে শুনতে কিনে খারাপ লাগতে পারে, মানে আমাদের কাছে একসময় মনে হতো যে আমরা যখন আরো কম বয়সী ছিলাম, আমাদের কাছে মনে হতো যে ইংলিশে কোনো ধরনের ব্যানার করা, সংগঠনের নাম দেওয়া, এটা হচ্ছে একটা অশ্লীল ব্যাপার। এটাকে আমরা মনে করতাম যে এটা হচ্ছে একটা দাসত্বের চিহ্ন, আমরা এটাকে ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। আমরা এখনো চেষ্টা করি কিন্তু পারি না। তো এটার ক্ষেত্রে আমরা বই লিখতে গিয়ে দেখি যে আমাদেরকে কেমন কেমন করে সব ইংলিশের মধ্যে আটকে যেতে হয়। কিছুদিন আগে আমি একটা সমস্যার মধ্যে, সেটা সমস্যাটা এরকম যে আমরা যখন ইউনিকোডে একটা মানে আমরা যখন একটা বই তৈরি করতে যাচ্ছি, বইটা আমরা আসছে বাংলাদেশে তৈরি না করে আমরা ইউনিকোডে করতে চাই, যাতে করে সেই বইটা আমরা যে কোনো সময় মুভি বা অন্য ধরনের ইয়েতে চেঞ্জ করতে পারি। আমরা দিতে গিয়ে প্রথমে দেখলাম যে আমরা বুলেট দিতে গিয়ে যখন আমরা নাম্বারিং করি 1 1 2 3 4 বাংলাটা ইউনিকোড ফন্টে কালপুরুষ আমার মতো প্রিয় ফন্ট, তো আমি কালপুরুষেই তৈরি করতে চেষ্টা করছিলাম, কিন্তু আমি দেখলাম যে ওগুলো ইংলিশটা মানে বাংলা হয়ে যাচ্ছে, বাংলা হচ্ছে না, ইংলিশটা হয়ে যাচ্ছে। পেজ নাম্বার দিতে গিয়ে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমরা যখন ফুটনোট এবং এন্ডনোটে যাচ্ছি তখনও গিয়ে দেখছি যে আমরা এটা দিতে পারছি। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা মানে একটা বড় সমস্যা। আমরা আসলে আপনাদের কাছে, আপনারা এখানে অনেকেই আছেন যারা ফন্টে কাজ করছেন, ডিজাইনে কাজ করছেন এবং টেকনোলজিতে, এবং আমাদের এর মধ্যে আমাদের তো ফন্টের ব্যাপার নয়, এর বাইরে আরেকটা ব্যাপার আছে যে আমরা সাধারণত আমাদের টেক্সট প্রসেসর হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডকে ব্যবহার করে থাকি, কিংবা হচ্ছে যে বইয়ের ডিজাইনের ক্ষেত্রে হয়তো অ্যাডোবি ডিজাইন কিংবা হচ্ছে এটা ব্যবহার করি। তো সেগুলোতেও আমরা দেখি যে এই সমস্যাগুলো আমাদের থেকে যাচ্ছে। তো আমরা চাই যে আপনারা একটু যদি এই প্রকার উদ্যোগী হন যে কিভাবে আমরা পুরোপুরি একটা বাংলা ভাষার বাংলা ফন্টকে ব্যবহার করে আমরা আমাদের পুরো একটা টেক্সট তৈরি করতে পারবো, তাহলে আমাদের জন্য খুব সুবিধা। সেটা টেকনিক্যাল দিকটা আপনারা বুঝবেন, আমরা তো বুঝবো না, কিন্তু এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষাটা যথেষ্ট। আমি মাকসুদুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি। যে প্রসঙ্গটা যে সংখ্যাগুলো বাংলা হচ্ছে না, ইংলিশ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সংখ্যা কিন্তু ভাষা না, সংখ্যা হচ্ছে একটা অঙ্কের, এটা ম্যাথমেটিক্যাল চিহ্ন। ভাষার চিহ্ন হচ্ছে বর্ণমালা, সংখ্যা বর্ণমালার অংশ না। এটা অনেক ভাষাতেই রোমান হরফটা তাদের সংখ্যা হিসেবে তারা লেখে। এখনও হিন্দি ভাষায় আমরা দেখি ভাষা হিন্দি, কিন্তু সংখ্যাগুলো আগে হিন্দিতে ছিল, এখন তারা রোমান হরফ করে নিয়েছে। জাপানি ভাষাও তাই, আরবি ভাষাতেও তাই, কোরিয়ান, চাইনিজ সব ভাষাতে
এটা রোমান হরফ। এখন ম্যাথমেটিক্স এটা গ্লোবাল ভাষা, আর বাংলা এগুলো হচ্ছে আঞ্চলিক, আমাদের জাতীয় অথবা রাষ্ট্রীয় অথবা যেটা হোক। এই প্রবলেমটা এই জন্য যে মাইক্রোসফট যখন তাদের প্রোগ্রামিংটা করে, তাদের যে আমরা যখন বুলেট পয়েন্ট বা ইনিশিয়ালগুলো দেই, নাম্বার পেজগুলো, এটা সফটওয়্যার এইভাবে দেয়া আছে ইংলিশে। এটা আমাদের চেঞ্জ করা যায়। এটা যদি পরবর্তীতে আমরা বাংলাদেশ থেকে যদি তাদেরকে করা হয় যে এটা আমাদের ভাষার অন্তর্ভুক্ত, আমাদের সংখ্যাটা আলাদা করতে হবে, তাহলে পরবর্তীতে যদি তারা মাইক্রোসফট বাংলা ভাষার সঙ্গে তখন সেটা করতে পারবে, তখন আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এইটা হচ্ছে বিষয়। আর আমার কিছু প্রসঙ্গ ছিল যে কথাগুলো অলরেডি অন্যরা বলে গেছেন, সেখানে আমি একটু ক্লিয়ার করে দিই, যেটা কিছু কিছু ক্লিয়ার করেছেন। যেমন যে আমরা একটা পেজে যে আমরা দেখি যে পেজটা একই রকম দেখতে হবে, কোথাও ব্ল্যাক বেশি না, কোথাও বেশি গ্যাপ মনে হচ্ছে না, বা কোথাও ব্ল্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা অক্ষর বোল্ড মনে হচ্ছে বা জড়ানো হচ্ছে। এটা বিষয়টা হচ্ছে আমরা যদি একটা টেক্সচার ধরি, অক্ষরের টোটাল অক্ষর মিলে একটা টেক্সচার, যারা বাংলা ভাষা পড়তে না পারে না বা আমরা যারা চাইনিজ জানি না, আমরা যদি অনেকগুলো চাইনিজ লেখা থাকে, আমরা সেটা একটা টেক্সচার হিসেবে দেখব নর্মাল। সেটার ভিতরে কোথাও যদি কোনো জড়ানো অংশ থাকে বা কোথাও, তখন আমরা বুঝতে পারবো, ঠিক সেরকমই। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমি আরেকটু পেছনে যাই একটু ক্লিয়ার করার জন্য, যে হরফ আরবি শব্দ, অক্ষরের আরবি শব্দ, কিন্তু আমরা হরফটাকে ধরে নিয়েছি। আমাদের এখানে প্রচলিত হয়েছে এক আরবি থেকে, যে আরবি হরফে লেখা, যারা আরবিটা লিখতেন তারা হরফ শব্দটা নামেই হচ্ছে পরিচিত করেছিলেন। এরপরে যখন বাংলায় যে প্রেস যখন তৈরি হলো, তখন ওই যে আমাদের কথার অভ্যাস অনুযায়ী আমরা ওটা হরফ হিসেবেই পরিচিত হয়েছে। একটু সামান্য ক্লিয়ার করে নিই যে হরফ মানে টাইপ, যেটা টাইপের বাংলা আমাদের বাংলা একাডেমি করেছে মুদ্রাক্ষর। টাইপের বাংলা হচ্ছে মুদ্রাক্ষর, টাইপ, যেটা ধরা যায় অথবা ডিজিটালি রিপ্লেস করা যায়, হয় ফিজিক্যাল না হয় ডিজিটাল তার সত্তা, এইটা হচ্ছে টাইপ। আর এই টাইপকে কালি লাগিয়ে ছাপার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিজুয়াল এন্টিটি, সেইটাই হচ্ছে অক্ষর, যেটা ইংলিশ লেটার। আর আমরা যখন কাউকে বলি কোনো কিছু লিখতে, আমরা যখন বলি কোনো একটা অক্ষর, আমি বর্ণ বলছি, সে শুনছে কিন্তু বর্ণ, লিখছে, লেখার পরে আমরা দেখতে পাচ্ছি অক্ষর। অর্থাৎ একটা হচ্ছে ফিজিক্যাল এন্টিটি বা ডিজিটাল এন্টিটি, আরেকটা হচ্ছে ভিজুয়াল এন্টিটি, আরেকটা হচ্ছে ফোনেটিক এন্টিটি। তো এই যে বর্ণ আর অক্ষর আর টাইপ। এখন টাইপোগ্রাফি কেন এখানে? টাইপোগ্রাফি এখানে মূলত যখন অক্ষরগুলো তৈরি করা হয়েছে মেটালে ছাপার জন্য, তো ওইটা যখন যারা করতো তাদেরকে প্রথমে বলতো ক্রাফটসম্যান। টাইপোগ্রাফার শব্দটা ব্যবহার করা হতো না। জার্মানিতে যখন এটা 1500 সালের পরে, 1550-এর পরে যখন হাই রেনেসাঁর সময় এই অক্ষরগুলো তৈরি করা হতো, তখন এটা স্বর্ণকাররা করতো বা যারা মেটালের কাজ করতো, সূক্ষ্ম কাজ করতো, তাদেরকে দেয়া হতো। তো এইটা পরবর্তীতে যখন আমাদের এখানে প্রেস আসছে, কলকাতায় যখন কলেজ হলো, এই যে বাংলা, তখন প্রথমে একজন করলেন ডাচ একজন ডিজাইনার, সেটা খুব ভালো হয়নি। পরে আরেকজন করেছিলেন, নামটা ভুলে গেছি। তারপরে লাস্টে ব্রিটিশ একজন, উনি কলকাতায় আসছিলেন চাকরির জন্য, আবার উনি জবও করতেন। তো চার্লস উইলকিন্স, উনি গিয়ে যে অক্ষরগুলো করেছেন সেইটা গৃহীত হয়েছিল। এখন ওনার অক্ষরগুলো কিভাবে করলেন? তখন তো বাংলা এরকম অক্ষর ছিল না, ছিল সব হাতে লেখা, বিভিন্ন ধরনের পুঁথি। সেই পুঁথির থেকে তারা উত্তর বাংলার একদম বিহার থেকে, ওই অঞ্চল থেকে আসাম, বিহার, একদম উড়িষ্যা পর্যন্ত বিভিন্ন পুঁথি কালেক্ট করে সেখান থেকে কমন ফর্ম, তারা এটা এক ধরনের রিসার্চ করে তারা একটা অক্ষরের শেপ বের করলেন, সেখান থেকে একটা শেপ দিয়েছিলেন। তখন কিন্তু মাত্রা ছিল না, মাত্রা ছিল ছোট ছোট মাত্রা।
এই মাত্রাটাও আবার ছিল গুপ্তযোগে করা। গুপ্তযুগের আগে আগে কোনো মাত্রা ছিল না, অক্ষর সব ভার্টিক্যাল হরিজন্টাল লাইন, মোটামুটি একটা জিওমেট্রিক শেপ ছিল যেটা অশোক লিপিতে। পরবর্তীতে গুপ্তযুগে যখন হাতে লেখা হলো তখন শেপ চেঞ্জ হয়ে গেল, মাত্রা যুক্ত হয়েছে গুপ্তযুগে, যেহেতু লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে সেই জন্য তখন এটাকে লাইন দিয়ে একটা মাত্রা করা হয়েছিল যে আমাদের হাইট এরকম মোটামুটি থাকবে। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় বইটা করলেন তখন উনি বললেন যেন একটু মাত্রাটা বড় করে দিই, কেননা স্ক্রিপ্ট যখন হাতে লিখছে তখন কিন্তু অটোমেটিকলি মাত্রাগুলো বড় হয়ে ছোট রাখা যায় না, কিন্তু টুল দিয়ে যখন আমি কোথাও খোদাই করি বা এনক্রিপ্ট করি তখন কিন্তু ছোট মাত্রা রাখা যায়। তো এই যে হাতের অভ্যাস, হাতে লেখার অভ্যাস, একজন মানুষের নিজস্ব স্টাইল থাকে, তার রুচি থাকে, এইটা মিলে একটা অক্ষরের চেহারা তৈরি হয়ে যায়। আমরা যেমন সবাই একটা সিগনেচার দেই, এই সিগনেচার কিন্তু এক একজনের এক এক রকমের, এটা কারোর সঙ্গে কারো মিলবে না। এরকম অক্ষরও তাই, এক একজনের হাতের লেখা এক এক রকম, সেইটা গিয়ে একটা শেপ দাঁড়িয়েছে বাংলার, সেইটার ভিত্তিতে একটা টাইপ ফেস তৈরি করা। এই যে টাইপ ফেস বললাম, তো মেশিনে হওয়ার আগ পর্যন্ত আমাদের তো রাইটিং সিস্টেম তো প্রথমে এসেছিল খোদাই করে করে লেখা টুল দিয়ে, তারপরে কাগজ আসার পরে হাতে লেখা। তার আমরা দুইটা পাচ্ছি, রাইটিং সিস্টেমের একটা পাচ্ছি এনক্রিপশন, আর একটা পাচ্ছি হাতের লেখা হ্যান্ডরাইটিং থেকে যারা খুব সুন্দর লিখতে পারতো, একজন আর্টিস্টিক সেন্স আছে, অর্থাৎ একটা লেখার ভিতরে ছন্দ, ব্যালেন্স, সৌন্দর্য সব কিছু মিলে যখন একটা ইউনিক একটা লুক হয় তখন আর্ট ওয়ার্ক হয়ে যায়। সেটা আমরা ওইটাকে বলি ক্যালিগ্রাফি। স্ক্রিপ্টের জন্য সেটা রিডেবিলিটি থাকে, কিন্তু ওই যে নকশা করার জন্য কখনো কখনো রিডেবিলিটি কমে যায়, কিন্তু ওটা খুব ছোট হয় না, একটু বড় করে লেখা হতো। তো ক্যালিগ্রাফিটি আলাদা। এরপরে যখন প্রেস চলে আসছে, প্রেস চলে আসার আগে কিন্তু আরও কিছু লেখা হতো। সেটা হচ্ছে কি, যেমন ইউরোপের বিভিন্ন বাড়ির সামনে তাদের ফ্যামিলির নেম প্লেটে যে নামগুলো লেখা হতো সেটা তো এনক্রিপশনে যেটা সেটা ফলো করতো, কিন্তু সেটাও একটু ডিজাইন করে চেঞ্জ করতে। আমরা এখন যেটা বলছি ডিসপ্লে টাইপ, ওইরকমই হাতে লিখে একটা ইউনিক একটা অক্ষর করতো। ওইটা দিয়ে হয়তো সব অক্ষর A to Z সব করা যেত না, একটা নির্দিষ্ট স্টাইল করে করতো। এই যে স্টাইলটা, এইটাকে বলা হয় লেটারিং, অক্ষরের ডিজাইন করা। মানে বাংলায় এটা অক্ষর অঙ্কন বা অক্ষর নকশা। তো সেইটার যদি আমরা ইংলিশে কিছু টার্ম ব্যবহার করি, লেটার ফর্ম, একটা লেটার ফর্ম তৈরি করা হচ্ছে। যেমন আমাদের ক্লাসে যখন স্টুডেন্টরা কাজ করে টাইপোগ্রাফি, কিন্তু তারা প্রথমে একটা টাইপ ফেস, নতুন একটা টাইপ ফেস উদ্ভাবন করে, তারপরে তারা বিভিন্ন লেটারের শেপ তৈরি করে, অর্থাৎ লেটার ফর্মগুলো করে, তারপরে এইটা দিয়ে টাইপোগ্রাফি করার জন্য তারা ওইটাকে আবার এডিট করে। তো টাইপোগ্রাফিটা কি? টাইপোগ্রাফির বাংলা একাডেমির ডিকশনারিতে দেওয়া আছে মুদ্রণবিদ্যা। টাইপোগ্রাফির বাংলা হচ্ছে মুদ্রণবিদ্যা। কেউ কেউ এটাকে বলে মুদ্রাক্ষর শিল্প, কিন্তু সেটা হচ্ছে ছাপার পরে, মানে ছাপার পরে না, মেশিনে যাওয়ার একজন টাইপ ফেস ডিজাইনার বা ফন্ট ডিজাইনার ডিজাইন করার পরে এইগুলো নিয়ে যখন ছাপতে যাবে, ছাপার সময় যে সাজানোর বিষয়টা, সেই প্রক্রিয়াটা হচ্ছে টাইপোগ্রাফি। তার আগ পর্যন্ত কিন্তু টাইপোগ্রাফি না, কিন্তু আমরা বলার সময় অভ্যস্ততার কারণে এই টোটালটা ধরে নেই টাইপোগ্রাফি। অ্যাকচুয়ালি টাইপোগ্রাফিক প্রক্রিয়া টোটালটাই একটা অক্ষরে ডিজাইন করে বর্ণমালার সবগুলো অক্ষর, সংখ্যা, চিহ্ন সব তৈরি করে সেট তৈরি করে এটা করাই হচ্ছে এটা দিয়ে ছাপার জন্য। তো ছাপ দেখতে কেমন হবে সেইটা আবার একজন ডিজাইনার উনি আবার সাজান, সেগুলো সাজিয়ে তার চেহারাটা দেখেন, তারপরে আবার এডিট করেন। অর্থাৎ টাইপোগ্রাফি উনি করে নিচ্ছেন, আবার সেটা টাইপ ডিজাইনে চলে আসছেন। তো অ্যাকচুয়ালি টাইপোগ্রাফিটাই হচ্ছে যে টাইপ সাজানো থেকে প্রিন্ট করা পর্যন্ত প্রক্রিয়াটা টাইপোগ্রাফি, আর তার আগ পর্যন্ত ফন্ট ডিজাইন বা টাইপফেস ডিজাইন। তো ফন্ট কথাটা উনি বললেন যে অ্যাকচুয়ালি ফাউন্ড, এটা হচ্ছে জার্মান যে ফাউন্ড্রি, টাইপ ফাউন্ড্রি, অর্থাৎ একটা বক্সের ভিতরে অনেকগুলো ছোট ছোট বক্স থাকে, তার ভিতরে অনেকগুলো অক্ষর থাকে, টোটাল একটা টেবিলের মতন। এই সেটটাকে বলে ফাউন্ড্রি। অর্থাৎ একই ফন্ট, একই পয়েন্ট, বোল্ড, লাইট, ইতালিক যেটাই হোক, সেটা একটা নির্দিষ্ট টাইপ ফেস, সেইটাকে বলে ফাউন্ড্রি। তো ফাউন্ড্রির থেকে ফাউন্ড, তারপরে ফন্ট, ওখান থেকে শব্দটা আসছে ফন্ট হিসেবে। আর এখন
এইটার যখন আমরা ডিজাইন করছি, এটা প্রথমে হচ্ছে স্ট্রাকচারালি এটা দুই রকম গঠনগতভাবে। একটা হচ্ছে সেরিফ সান সেরিফ, বাংলায় যেটা উনি বললেন যে বাংলায় তো আমরা সান সেরিফ সেরিফ নাই, আমরা ওইভাবে দেখি যে একটা তার থিকনেসগুলো, স্ট্রোকের যে থিকনেস যদি একটা 1 মিলিমিটার হয়, আর একটা 2 মিলিমিটার, আর একটা 3 মিলিমিটার, ম্যাক্সিমাম আমার 3টা থিকনেসেই আমার বাংলা অক্ষরগুলো হয়, এর বেশি না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে ওরকমই আছে, একটা স্ট্রোক দিয়ে যেটা হয় সেটা আমরা বাংলায় যেটা সিয়ামের রূপালী যেটা, এটা একটা স্ট্রোকে করা, কিন্তু ইংলিশেও কিন্তু আমরা একটা স্ট্রোকে পাই, সেন্সেরিফেও কিন্তু একটা স্ট্রোকে হয় না, সেখানেও আমরা 2টা বা 3টা মাত্রার স্ট্রোক দেখতে পাই। তো প্রথমেই হচ্ছে স্ট্রাকচারালি একটা টাইপফেসের চেহারা দুই রকম, একটা হচ্ছে সান সেরিফ, একটা সেরিফ সান সেরিফ দুটো। এইটাকে আবার দুটোকেই 3টা স্টাইল দেওয়া যায়, 3টা স্টাইল, একটা হচ্ছে নর্মাল, একটা বোল্ড, একটা লাইট। আবার এই 3টে স্টাইলকে আরও স্টাইল দেওয়া যায়, সেটা হচ্ছে এক্সপ্যান্ডেড কনডেন্সড। তারপরে এর বাইরেও অনেক ফন্ট আছে যেটা আরও বেশি করে, যেমন বোল্ড, তারপরে সেমি বোল্ড, তারপরে ব্ল্যাক, আবার নিচের দিকে লাইট, তারপরে আলট্রা লাইট, এরকম আরও ইচ্ছা করে করা যায়, 5টা 6টা করা যায়, কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারেই করা যায়। এটা গেল টেক্সট টাইপের ক্ষেত্রে। আমি যদি ডিসপ্লে টাইপের ক্ষেত্রে যাই তাহলে কিন্তু সেখানেও সেরিফ সান সেরিফ সেগুলো আছে, তারপরে বোল্ড ইতালিক সবই করা যায়, কিন্তু এর মাঝখানে কিন্তু আরেকটা আছে, আরেকটা স্টাইল, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। সেটা না ডিসপ্লে না টেক্সট। এই স্ক্রিপ্টে আমরা নর্মালি বিয়ের কার্ড বা কোনো সার্টিফিকেট, তাহলে আমরা 3 রকম পাচ্ছি। এক স্ট্রাকচারালি দুটো প্রথম ভাগ করে নিলাম সেরিফ সান সেরিফ। একদিকে যদি আমি ছক করে ফেলি, টেবিল করি, তাহলে একদিকে 2টো, আর একদিকে 3টা। 3টার ভিতরে হচ্ছে টেক্সট, স্ক্রিপ্ট, ডিসপ্লে। তো এখন এই স্ক্রিপ্টটা বা টেক্সট যেটা, সেটার হাই রিডেবিলিটি থাকতে হবে, অর্থাৎ আমরা যখন 12 পয়েন্টে 10 পয়েন্টে 1 ফিট থেকে 3 ফিটের ভেতরে আমরা যেন খুব ইজিলি পড়তে পারি। এরপরে একটু বড় ফন্ট আমরা 5 ফিট 6 ফিট পরে দেখতে পারি। তারপরে এরপরের ফন্টগুলো কিন্তু আমরা আর স্থিরভাবে দেখি না, আমরা চলমান অবস্থায় দেখি। সেটা হচ্ছে কোনো পোস্টার বা কোনো কিছুতে যখন রাস্তার পাশে থাকে, আমরা হেঁটে যাচ্ছি, দূরে দেখলাম বড় হেডিংটা, আমরা কাছে গিয়ে দেখলাম, কিন্তু সেইখানে আর অত ছোটো ফন্টটা হয় না। তা আমরা বসে স্থিরভাবে দেখি খবরের কাগজ হেডিংগুলো এই পর্যন্তই। তো এখন এইখানে আমাদের হাই রিডেবিলিটি থাকতে হবে, অক্ষরটা স্পষ্ট হতে হবে, তারপরে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরের যে ডিজাইনের স্টাইলের মিল থাকতে হবে, এই সব কিছু মিলে টেক্সট। আর ডিসপ্লেটা হয় কি, ডিসপ্লেটা নর্মালি অল্প কয়েকটা অক্ষরের একটা শব্দ বা 2টো শব্দ বা 3টা শব্দের ভেতরেই নর্মালি স্টাইলটা অ্যাপ্লাই করা হয়। যেমন পত্রিকার মাস্টেডগুলো, প্রথম আলো বা সংবাদ, এগুলো ইত্তেফাক, এটা ওই কয়টা অক্ষর নিয়েই স্টাইলটা অ্যাপ্লাই করা হয়। সেখানে কিন্তু বর্ণমালা সব অক্ষরগুলো ওই স্টাইলে আনা যায় না। কোথাও গিয়ে যখন যুক্তাক্ষরে চলে যাই তখন ওখানে মিনিমাম একটা মিনিমাইজ করতে হয়, অথবা এমন জড়ানো হয়ে যায় যে ওই স্টাইলটা আবার গিয়ে অন্য অক্ষরে অ্যাপ্লাই করতে হয়। যার জন্য এটা আমরা যখন সাপ্তাহিক রোববার যেটা ছিল পত্রিকা, সেটার যে মাস্টেডটা ত্রিভুজের মতন এক একটা অক্ষরগুলো, একদিকে স্কোয়ার একদিকে ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা অক্ষর এই কার্ডটা দিয়ে একটা বোল্ড করে এটা ম্যানেজ করা গেছে। কিন্তু এর ভিতরে যদি কোনো যুক্তাক্ষর থাকতো, বর্গীয় যা থাকতো, তাহলে কিন্তু ওই স্টাইলে আনা যেত না। সুতরাং ডিসপ্লে ফন্ট দিয়ে A to Z ইচ্ছা মতন করা যায় না। স্ক্রিপ্ট ফন্ট সেটা করা যায়, সেটা একটু রিডেবিলিটি কম থাকে, পড়াও যায়। এখন আমরা ডিসপ্লে ফন্ট কিন্তু একবার দেখে আমরা ওটা চেহারাটা চিনে নিই। আমরা যে কোনো মানুষকে একবার দেখি, দেখে পরে দেখা হলে আমরা রিকল করি যে হ্যাঁ দেখা হয়ে গেছে, আমরা কিন্তু ডিটেলটা আমরা দেখি না। তো ওরকম ডিসপ্লে ফন্ট মানেই হচ্ছে আমরা একবার পড়ি, তারপরে আমরা দেখি। এরপরে যদি আমরা প্রথম আলোর যদি
কোনো একটা অক্ষর নাও থাকে, ছাপা নাও হয়, আমরা কিন্তু প্রথম আলো পড়ব। যদি অফ হয়ে যায়, ছিঁড়ে যায়, আমরা কিন্তু প্রথম আলোটাই পড়ব, কেন ওটা আমার ওই চেহারাটা মনে গেঁথে গেছে। কিন্তু ডিসপ্লে টেক্সট ফন্টের ক্ষেত্রে যেটা আমাদের পড়তে হয় পাঠ্য, সেখানে আমরা যখন নতুন পড়ি, যারা নতুন শেখে তারা প্রত্যেকটা অক্ষর বানান করে করে শেখে পড়ে, তাদের জন্য এইটা যেন উনি বলেছিলেন যে মাথা ব্যথা হয়ে যায়। কেন হয়? কারণ হচ্ছে যে একটা ডিজাইন, তার হরিজেন্টাল একটা ফ্লো থাকে, ভার্টিক্যাল ওখানে লাইন থাকে। আমরা যখন ডান দিক থেকে বাম দিক থেকে ডানের পড়ি, তারপরে নিচের অক্ষরে যাই, নিচে চলে যাই, তা আমাদের হরিজেন্টাল কিছু লাইন পাচ্ছি, মাত্রাগুলো হরিজেন্টাল, আবার কিছু কিছু ভার্টিক্যাল লাইন, বোল্ট লাইট, সব কিছু মিলে যে ওদের যে ছন্দ ক্রিয়েট হয়, সেটা কিন্তু আমরা দেখি না, আমরা এটা ফিল করি। কিন্তু এই ফিলটা করি আমরা অবচেতন মনে ফিল করি। এটা আমাদের চোখ, আমাদের যে চোখের যে সংবেদন, এই সংবেদন আমাদের ব্রেনে পাঠায়, ব্রেন ওইটা আমাদেরকে একটা উপলব্ধি দেয়। তার ভিতরে যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা তো আমরা খুঁজে নেই না, এটা অটো তৈরি হয়ে যায় আমাদের ভিতরে। যার জন্য আমাদের কোথাও যখন আমরা ভেরিয়েশন দেখি, মনোটোনাস বিষয়টা না থাকে, একটু ভেরিয়েশন থাকে, তখন আমাদের ব্রেন আমাদের একটা স্বস্তিকর একটা অনুভূতি দেয়, যেটাকে আমরা এক ধরনের বলি যে এটা একটা নান্দনিক অনুভূতি। তো সেই জন্য যখন একটা অক্ষরের স্ট্রোকের ভিতরে অন্তত মিনিমাম দুটো মাত্রার কম্বিনেশন থাকে, তখন সেটা ভালো লাগে। আর স্ক্রিপ্ট ফন্টের ক্ষেত্রে একটা স্টাইল একটা করতে পারি, বা ডিসপ্লের ক্ষেত্রে আমরা একটা স্ট্রোকে করতে পারি, কিন্তু টেক্সট ফন্টের ক্ষেত্রে আমাদেরকে এরকম ভ্যারিয়েশনটা রাখতে হয়। যার জন্য আমার একটাই টেক্সট ফন্ট করা হয়েছে। সাপ্তাহিক জায়জা দিনে আমি যখন ছিলাম, কাভারটা করতাম, তখন এটা যখন দৈনিক পত্রিকা হিসেবে যাচ্ছে, তখন রিকোয়ারমেন্ট ছিল যে ফন্টটা সুতন্নিতে আমাদের নিউজ প্রিন্টে কালি বেশি যায়, তো আনন্দবাজার যেমন ওটা ফটো কম্পোজে করে, তো আমরা যদি একটু লাইট ফন্ট করতে পারি, আমাদের কালিটা আমাদের পত্রিকা ছাপা হলে আমাদের কস্টিংটা একটু কমে যায়, কিন্তু দেখতে যেন স্পষ্ট হয়, তখন ওই জায়দিন ফন্টটা করা। এটা পরবর্তীতে এটা পুনর্ভবা নামে, পুনর্ভবা না, এটা পাবলিকের জন্য গেছে। এই তো এখন এটাই ডিসপ্লে ফন্ট, উনি ঠিকই বলেছেন যে একটা ফন্ট করতে ওটা আমাদের 1 বছর লেগেছিল, জায়দিনের এই ফন্টটা করতে। এটা শুধু নর্মাল করেছিলাম, বোল্ড করিনি, বললে আরও সময় লাগতো। তো মোসাজ্জব সাহেব উনি বললেন যে না, লাগবে না, ওটা আমি স্ট্রোক দিয়ে করে ফেলবো। তো এটা খুব বেশি, যেহেতু শুধু জায়দিনই ব্যবহার করবে, আর কেউ করবে না, তো সেই জন্য ওটার আর এক্সট্রা বোল্ড করা হয়নি। বোল্ড করলে ওখানে কিন্তু আবার নর্মাল থেকে কিছু ভেরিয়েশন করতে হতো, সেটা করলেও আমি স্ট্রোক দিয়েই করতাম, স্ট্রোক বাড়িয়েই করতাম, কিন্তু আবার আমি ওই ইসের দিকে এন্ড পয়েন্টগুলোতে আবার ওখানে কিছু কাজ করতে হতো, কিন্তু সেই সময়টা আর হয়নি, ওইটা ওইভাবে আছে। যার জন্য বোল্ডটা অত বেশি ভালো লাগে না, ওটা মোটামুটি একরকম স্ট্রোক মনে হয়। তো এই মোটামুটি। এখন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমরা আবার পরে নিব। এখন এমনিতে আসলে আমাদের যেটা মনে হচ্ছে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো কম কেন, মানে ফন্ট তৈরির ক্ষেত্রে তারা আসলে মনে হয় না যে বেশি পৃষ্ঠপোষকতা করছে আমাদেরকে। তো এই কারণগুলো আসলে আমাদেরকে খুঁজে বের করা দরকার। তো এখানে মনে হয় মামুন ভাই আছে, মামুন ভাই কিছুটা বলবেন আমাদেরকে। রাষ্ট্রের দায় আমি নিয়ে মাইক্রোফোন ধরেছি। সো থ্যাংক ইউ। আমি প্রশ্নের উত্তরটা দিয়ে আমি যেগুলো ভেবেছি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু তার আগে আমি একটা বিষয় অ্যাকনোলেজ করছি। আপনারা দাঁড়িয়ে আছেন, আমি বসে আছি, এটা আমার ভালো লাগছে না। এটা যদি যারা, মানে এটা খুব কঠিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এত মধুর কথা বলতেছি না, এই মধুর কথাগুলো দাঁড়িয়ে থেকে শুনছেন। তো রাষ্ট্রের ফন্ট সংক্রান্ত রাষ্ট্রের কাছে খুবই মাইনর একটা বিষয়, কোনোভাবে এগুলো কোনো গুরুত্ব বহন করে না। রাষ্ট্র এবং সরকার যে শব্দ দিয়েই আমরা যাই না কেন, তো এই কারণে আমরা চেয়েছি কিছু কিছু কাজে যুক্ত হতে। যে একটা যে কথা হচ্ছে যে একটা টেক্সট ফন্ট,
ওকে, গ্রেট। একটা টেক্সট ফন্ট আমরা তৈরি করতে চেষ্টা করেছি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার যে ফন্টটা ব্যবহার করে অফিসিয়ালি, তার নাম হলো নিকশ। তো নিকশটা আসলে কি? এই একটা অদ্ভুত শব্দ না? আপনারা কি জানেন নিকশ মানে কি? কেউ বলতে পারেন এখানে? নিকশ মানে হলো নির্বাচন কমিশন সচিবালয়। এখন নির্বাচন কমিশনে যারা থাকেন তারাও একে নিকশ বলেন না কোনো কারণে। এটা একটা অ্যাক্রোনিমের মতো হয়ে কাজটা এটা হয়ে গেছে। তো নিকশ ফন্টটা সরকার এর হিউজ পরিমাণ সমস্যা আছে, মানে এটা অনেকগুলো কোয়ান্টিফাই করলে প্রায় 12-13টা এটার গ্যাপ আছে, কিন্তু সরকার এখনও এটা ব্যবহার করছে। তো আমরা এর বিকল্পে একটা কাজ করেছি, যদিও তার যে ডেভেলপার দিক থেকে যে জায়গাগুলো সেগুলোতে আমরা স্যাটিসফাইড, বাট ভিজুয়ালি দায়টা আমার এখনও স্যাটিসফাইড না। কিন্তু আমরা যদিও এটাকে রিলিজ করে দিয়ে রেখেছি, আপনারা এটা ক্রিটিক্যালি দেখতে পারেন। আমরা আরেকটা ভার্সন আনবো, সেই জায়গাগুলো পাবলিকলি ওপেন আছে, আপনাদের আমি নামটা পরে বলছি। তো যেই জায়গাটায় আমাদের আজকে জরুরি মনে হচ্ছে সেটা হলো ফন্ট কেন ভাঙে, এখানে ডিজাইনারের দায় কী। তার আগে আজকে যারা আমাদেরকে ডেকেছেন, আমি খুবই আনন্দিত যে ডিজাইনার খুবই সুন্দর সব কাজ ভালো, মানে দেখে আমি যখন প্রথম ইনভাইটেশনটা পেলাম বা ফেসবুকে দেখলাম, আমি এটা নির্দ্বিধায় সবাই এখানে ওয়েল ইঞ্জিনিয়ার্ড, এই ইঞ্জিনিয়ারিংটা খুবই ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল ইঞ্জিনিয়ার্ড, খুবই দারুণ আমার কাছে মনে হয়েছে। তবে এটাকে ম্যাটেরিয়ালাইজ করা ফন্ট হিসাবে খুব টাফ আমার কাছে মনে হচ্ছে। এই জায়গাগুলোকে যে সংকটটা এসেছে, কি সংকট এসেছে যে আমরা সব ডিসপ্লে ফন্টে আসলে বায়াস। সত্যিকার অর্থে বাংলায় একটাও সান্স ফন্ট নাই, মানে যেটা হলো হিন্দি শিলিগুড়ি, আরেকটা হলো কোহিনুর বা এরকম যেগুলো আছে, এগুলো আমরা কাজ চালাই। কিন্তু আপনি যখন এগুলোকে ডিসেক্ট করবেন এবং অ্যানালাইসিস করবেন, এর মধ্যে অনেক বিশেষ করে যুক্তবর্ণগুলো ক্রিটিক্যালি দেখলে এগুলো টিকবে না, কিন্তু কাজ চলছে। এবং গ্রামীণ ফোন সহ অনেকে, বিশেষ করে আমি ইয়াংদের দেখি ওয়েবসাইটের যে এমবেডেড ফন্ট হিসাবে এটাকে ব্যবহার করতে পছন্দ করছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু বা তারা লিফলেট বানালেও এটা দিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে এটা আমাদের যে কারণে একটা সান্স ফন্ট হওয়ার কথা ছিল, এই ফন্টগুলোর কিন্তু খুব নিরীহ জিনিস না। আমাদের যেই জায়গাগুলো আজকে আসছে আরেকটু স্ট্রাকচার্ড ওয়েতে যদি আমি বলি, প্রথম কথা হলো ফন্ট আমাদেরকে ফ্যাটিক তৈরি করে, যে শব্দটা উনি বলেছেন পীড়া। আপনি যখন বাসা থেকে বিকাল 5টার সময় বাস দিয়ে যাবেন, ওই সাইনবোর্ডগুলো যখন দেখবেন, আপনি আপনার অবসন্নতা আরও বাড়বে। ফন্টের ডিজাইনের ত্রুটি থাকলে আপনি বইয়ের পাতা উল্টে যে কারণে কিন্ডেল খুব লো লাইটে পড়তে, ডিসপ্লে তো বটেই, নর্মাল বইও আপনাকে রিফ্লেক্ট করে ক্লান্ত করে দিতে পারে আপনার চোখে। ফলে এইটা শুধু রিফ্লেকশন না, ফন্টের যে বিন্যাস সেই জায়গায়ও এটা রয়ে গেছে। অর্থাৎ আমরা যে এটা বলে রিডেবিলিটি, যেটা স্যার মাকসুদ স্যার বলেছেন, রিডেবিলিটি কেমন, এটা নিয়ে একটা ফ্রেঞ্চ গবেষণা আছে যে আমাদের চশমার মধ্যে একটা ক্যামেরা দিয়ে, চশমার বিপরীতে ডিভাইসে ক্যামেরা দিয়ে মানুষ কোথায় চোখ রাখে বই পড়ার জন্য, কোন জায়গায় কীভাবে চোখটা শিফট করে। তো এটার ক্ষেত্রে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে, যেটা কোনো রিসার্চে এখনও প্রকাশ পায়নি। সেটা হলো আমরা গেলাম মিরপুরে, যে বধির স্কুল আছে, তাদেরকে আমরা ইশারা ভাষা নিয়ে কাজ করতে গিয়েছি, সাইন ল্যাঙ্গুয়েজ। সেইখানে গিয়ে আমাদের কাজ হলো এরকম ক্যামেরার সামনে ডেটা সেট তৈরি করা, যে তাকে একটা বলবো তার এই যে এনসিটিভির বই আছে, এই বইগুলোর বিপরীতে সে সাইনটা দেখাবে। কারণ আমরা একটা সফটওয়্যার বানাতে চাই, ভবিষ্যতে ওর হাত নাড়ানাড়ি করবে, এটা কম্পিউটার বুঝে ফেলবে। তো তাদেরকে যখন বলছি যে আমি ভাত খাই, সে এটা বলতে পারছে। তারপর ওখানে একটা শব্দ ছিল জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই টাইপের যে শব্দগুলো, আমরা পরের দিন গিয়ে দেখলাম যে তারা আসলে বানান করে পড়ে না, তারা পরে হলো সবটাকে পিকচার হিসাবে, হিউম্যান ব্রেন কগনিশনে পিকচার হিসাবে, এবং আপনিও পিকচার হিসাবে দেখেন। নেটিভ স্পিকার হিসাবে, অর্থাৎ মূল ভাষাভাষী, মানে আপনার নিজের ভাষা হিসাবে এটা কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়। এন্ড এবং স্টার্টিংয়ের যে অক্ষরটাকে ঠিক রেখে মাঝখানেরগুলো এলোমেলো করে দিলে আপনি দিব্যি পড়ে যেতে পারছেন। তার মানে আপনি এই পুরো শেপটাকে আপনি মুখস্থ করেন। আর যে ফ্যাটিকটা কেন তৈরি হয়, ফ্যাটিকটা তৈরি হয় যখন একটা ছবি তোলা হয় ভিডিও আকারে, তখন ক্যামেরাটা যে কাজ করে আপনার চোখ ঠিক কাজ করে।
আপনার চোখ বারবার ওই বস্তু থেকে অবজেক্ট চোখে যাচ্ছে, ক্যামেরাতেও তাই। ক্যামেরা যেমন বারবার একটা 1 সেকেন্ডে 24টা বা 25টা বা 30টা ফ্রেম তৈরি করছে, আপনার ব্রেনও এই এবং চোখ এই দুটো সিমেন্টেনাসলি এই লোডটা নিচ্ছে। আমি একটু বললাম, আরও লম্বা এই বিষয়ে বলা যেতে পারে কগনিশনের, কিন্তু এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ফন্ট কোনো নিরীহ বিষয় না। এই যে ভিজুয়াল ডিজাইন এখানে আছে, এখানে কেন একটা কার্ভ হবে, কত ডিগ্রি হবে, এটা আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং আপনার ফন্ট একটা 1000 শব্দের একটা ডকুমেন্টে বা 160 পাতার 10 ফর্মার একটা বইয়ে গেলে এটা কতবার রেপ্লিকেট হবে, এই ভোগান্তি, এই ফ্যাটিক, এটা কিন্তু এই ডিজাইনের মধ্যে থাকে। ফলে যেই কথাগুলো বারবার আসছে, আমি এখান থেকে সামারাইজ করে একটা পয়েন্ট নিতে পারি। আমি আজকে শিল্পীর এই কাজগুলোতে সত্যিই মুগ্ধ। একটা ফন্ট, একটা দুইটা ফন্টে আমি আগে হয়তো দেখেছি এইরকম ব্যাপার মনে হচ্ছে। বিশেষ করে ছাত্র ইউনিয়নের দেয়ালের ফন্টটা যদি কমপ্লিট করা যায়, এটা একটা বড় কাজ আমি মনে করি। আরেকটা কাইম স্যারের যে প্রথম হলো হাতের লেখার মতো মনে হচ্ছে, ওইটাও যদি কমপ্লিট করা যায়, বিশেষ করে আপনারা মানে ডিজাইন ফন্ট হিসাবে প্রথম যে বর্ণগুলো এবং প্রাইমারি খুব মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড যে যুক্ত বর্ণগুলো ব্যবহার করা খুব সহজ। এবং সাধারণত আমাদের দেশের যারা টাইপোগ্রাফার এবং ডিজাইনার ওই পর্যন্তই করে থেমে থাকেন। আর লিপিঘর বা এগুলো আসার পর একটা বড় রেভলিউশন হয়েছে, কিন্তু আমরা সবগুলোতে এক্সামাইন করার সুযোগ হয় না যে তারা কত নাম্বার গ্লিফ সেট, কতটা গ্লিফ সেট ব্যবহার করে থাকেন। এখানে কি লিগাচার ব্যবহার করেছেন, ওপেন টাইপ ফিচারগুলো ব্যবহার করেছেন কিনা এটা জানা যায় না। কিন্তু মেজর জায়গাটা হলো নিকশ ফন্টে 1000-এর উপরে গ্লিফ। আর সম্ভবত রূপসী বাংলা ছাড়া আর একটা সোনার বাংলা বোধহয় একটা ফন্ট আছে। ইউনিকোড ফন্ট নিয়ে আমি সবগুলো কথা বলছি, এগুলো তো 500 সামথিং আছে। আর সিয়াম রূপালিরটা আমার মনে নাই, সিয়াম এটা 500-র মতো। হ্যাঁ, তাহলে আমরা সবগুলো না করলে, মানে এত সুন্দর ফন্ট আপনি যখন এই অল্প দিনে, একদিনে এতগুলো হবে না। একটা ফন্ট ডিজাইন করতেই একজন ব্যক্তির, যদি আমরা ম্যান মান্থ হিসাব করি, ভালোই সময় লাগে আপনি এডিটিং বাদ প্রাথমিক শেপটা দাঁড় করাতেই। তারপরে আমাদের ফন্টগুলো দুটো টোকা দিলে আসলে টিকে না। আমি খুব হার্শ ল্যাঙ্গুয়েজে এটা বলছি। কেন? প্রথম কথা হলো কার্নিংয়ে গিয়ে মার খেয়ে যায়। কার্নিং যে কথাগুলো এখানে বলেছেন, যে আপনি যখন এটা বড় করবেন, মনে করেন আমরা একটা শব্দ লিখলাম হু, আল্লাহু শব্দটা, হুর পরে কি কমাটা, হর নিচের যে লেজ আছে ওই নিচে কি কমা কি তার সাথে সাথে লেগে থাকবে নাকি একটু হালকা একটু স্পেস দিবেন? তার মানে আপনি মনে করেন একটা শব্দ তারও না, এই ন আকারের পরে কি কমাটা দিবেন? অথবা তারপরে যদি প্রশ্নবোধক চিহ্ন হয়, আমাকে এই প্রশ্নটা প্রায় জিজ্ঞেস করে, দাড়ির আগে কতটুকু স্পেস হবে? তাহলে হর পরে দাড়ি, আবার হর পরে যদি প্রশ্নবোধক চিহ্ন হয়, সমান স্পেস হবে কিনা? এই যে অ্যাডজাস্টমেন্টগুলো, এগুলো হলো আপনি কার্নিংয়ের মাধ্যমে করতে হয়। আচ্ছা, আরেকটা আমাদের শ্রদ্ধেয় আকাশ স্যার আমাদেরকে বললেন যে এই আরেকটা হলো আপনার ইম্পর্টেন্ট হিন্টিং। এই যে বললো না ছোট থেকে বড় করা, হিন্টিংয়ে মানে আমরা ভিজুয়াল লুকটাকে এত গুরুত্ব দেই, তার ডেভেলপমেন্টে আরেকটা হিমালয়ের সমান কাজ বাকি থাকে, কেউ করে না। এটা করে রিলিজ দিয়ে এটা আমরা বানিয়ে ফেলেছি না। তার পিছনে ধরেন আপনি কেন ফন্ট ভেঙে যায়, এর হিস্ট্রিটা খুব বড় না। প্রধান কারণ হলো বাংলা ফন্টের এই জায়গাগুলো খুব আনস্ট্রাকচার্ড ওয়েতে হয়েছে। আসলে পৃথিবীর যে কোনো জিনিসের ইতিহাস খুব আনস্ট্রাকচার্ড হয়েছে, কিন্তু সবাই একটা স্ট্যান্ডার্ড করেছে। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড হলো আপনি যখন আইওসে যে কোনো কিছুর আইওসে দেখবেন যে এই যে কোয়েরিটি কিবোর্ড কোনো অর্থে সায়েন্টিফিক না। আপনি যদি দেখেন যে এটা কোনো মিলাতে পারবেন না, কিন্তু এটা একটা অর্গানিক্যালি ডেভেলপ করা। পরে আমরা এখন কোয়েরিটির মাধ্যমে আমাদের সবার আঙ্গুলগুলো এর মধ্যে ঢুকে আছে, আমরা এটা মেনে নিয়েছি। তার কোয়েরিটি যখন চালু থাকে, তার পরবর্তী সময়ে আরও কিছু প্রস্তাবনা ছিল, সেগুলোর বিপরীতে এখন নানা কারণে এটা হয়েছে। যখন 80-র দশকে ইউনিকোড কনসোর্টিয়াম আসলো, তখন বাংলা ফন্ট এক ধরনের দুর্ভাগ্য দিয়েই শুরু হয়, কিন্তু এটা একই সঙ্গে সৌভাগ্য যে না, ইউনিকোডের ফার্স্ট ভার্সন থেকে বাংলা ফন্টকে তারা আমলে নিয়েছে। না নিলেও পারতো, পৃথিবীতে এত ভাষা, আমরা এত গর্ব করি আমাদের ভাষা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এরকম নানা টেক্সট বইয়ে দেখি, আমি নিজেও থাকি, কিন্তু এইটার ইম্প্যাক্ট সারা পৃথিবীতে পলিটিক্যাল ইকোনমিতে নাই। অর্থাৎ বাংলাদেশকে গণ্য করবে অষ্টম হিসাবে, এরকম না, এটা বাস্তবতা। অনেকে মিলে আমরা এই চিৎকার দিলে এটা ক্যালিফোর্নিয়া পর্যন্ত পৌঁছাবে না, এটাই হলো বাস্তবতা। তো ফলে এই যে 80-র দশকে ইউনিকোড কনসোর্টিয়ামে আমরা মেম্বারশিপ হলো,
তার সাথে সাথে আমরা একটা বড় ক্ষতি করে বসে আছি, যেই ক্ষতিটা একই সঙ্গে সৌভাগ্য আমরা বলবো, মানে যে যার ক্রেডিটটা দিতে হয়। ক্ষতিটা কি, আমাদের যখন 7 বিট ASCII তৈরি হয়, 8 বিট ASCII তৈরি হয়, যেটা আনসি ফন্ট আপনারা বলেন, আনসি ASCII ফন্ট, তখন দেখবেন যে প্রশ্নটা এসছে, মুর্শিদ ভাই বলেছেন যে আমি একটা বাংলা লিখলাম, বাংলা বিজয়ের সুতন্নিতে লিখলাম, এটাকে আমি যদি ইংরেজিতে কনভার্ট করি, ওই যে ইংরেজি শব্দটা ছিল এটা হিজিবিজি হয়ে গেছে। এর কারণ কি? কারণ হলো আপনার 8 বিট ASCII মানে 2 to the power 8, সেখানে 256টা ঘর ছিল। তো আমাদের বিজয়ের যিনি প্রতিষ্ঠাতা, উনি জাস্ট ওই সেকেন্ড লেয়ারের মধ্যে ইরেজ করে ইংরেজির মধ্যে বাংলাটা বসিয়ে দিয়েছেন। বসিয়ে উনি একটা ডিজাইন করেছেন, এই ডিজাইনটা ভিজুয়াল ডিজাইন না, উনি একটা ম্যাপিং করেছেন, ডিজাইন বলবো না, ম্যাপিং করেছেন যে এটা করলে বাংলা সব কিছু লেখা যায়। এই কাজটা করে 90-এর দশকে বা 80-এর দশকের শেষ দিকে যখন কাজটা করেছেন, এটা বাংলা বাজার এবং আরামবাগের এই এরিয়াটা, এটা মোটামুটি মার্কেটে তখন পৌঁছে গেছে। এটাই এই ম্যাকেন্টিশের মাধ্যমে এটা তখন হয়েছে। কিন্তু আমাদের উচিত ছিল, যখন ইউনিকোডে আমরা গিয়েছি ওয়েবে, তখন ওয়েবে যাওয়ার পরে আমরা দেখলাম যে একটা বড় বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই কোনো স্ট্যান্ডার্ড, আসামে কলকাতায় অনেকগুলো এরকম আনসি স্ট্যান্ডার্ড আছে, এক একজন এক একভাবে এইভাবে এই যে ম্যাপিংটা করেছে। ইউনিকোডে গিয়েও দেখলাম যে না, আমরা ঠিক নাই, এখানেও আমাদের ডিসক্রিপেন্সি আছে ক্যারেক্টারগুলোতে। তো এই বিভিন্ন জায়গায় আমি আর লম্বা করব না, আমি জাস্ট আজকে যে ডিজাইনের কাজটাকে আমি খুবই আশাবাদী, যারা এই টিমটা কাজ করেছেন, আপনাদের এই টিমের বিশেষ করে নান্দনিক দিকটা আমার কাছে আবারও আমি রিপিট করতেছি, ভালো লেগেছে যে তারা সুন্দর সুন্দর ফন্ট করবেন, কিন্তু অবশ্যই আপনার গ্লিফ সেটগুলো, যুক্তবর্ণগুলো পূর্ণ করবেন। এটা আমি দেখি যে এই জায়গায় একটু অনীহা কাজ করে, কারণ শেষ পর্যন্ত এগুলো কাভারের বা পোস্টারের বা অ্যাডভার্টাইজিংয়ের লাইন হিসাবেই ব্যবহৃত হয়। শেষ পর্যন্ত এটা গণহারে আমরা যখন ব্যবহার করতে গেলে, এবং এগুলো না হলে হিন্টিং করা থাকে না, না হলে কার্নিং করা থাকে না, ফলে এটাকে যে মুদ্রণের জায়গায় নিয়ে যাওয়া, এই কাজটা কিন্তু আমাদের ঘাটতি আছে। একটা কথা হচ্ছিল, উনি নিজেই কমিক ফন্ট, আমরা অনেক অভাব বোধ করছিলাম গভর্নমেন্টের পক্ষ থেকে যে একটা কমিক ফন্ট বানাবো, এবং এটা সার্কুলারও দিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সব ইংরেজিতে সার্কুলার দেই, বাংলা প্রজেক্ট হলেও বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা না, এটা বোধহয় আমরা না, আমাদের সব সার্কুলার, আচ্ছা গ্রেট। তো এই আমরা যে কাজ অনেক খুঁজেছিলাম যে কমিক ফন্ট বানানো যায় কিনা, আরও কিছু, যেমন ছাত্র ইউনিয়নের ফন্টটা যে বিশেষ করে এত সুন্দর, এটা কেউ পুরোটা কাজটা সাধনা করে করবে, একটু পাগলামি না থাকলে এই কাজটা হবে না। এটা কিন্তু আজকে দেখে আমার একটু ভালো লাগছে যে এখানে অনেকগুলো দারুণ দারুণ ফন্ট আছে, একটা বোধহয় সায়েন্স ফন্টও আছে। তো আমি অনুরোধ করব যে টিমটা বা যে যারা ডেভেলপার হিসেবে কাজ করছেন, ডিজাইনার হিসেবে, পুরো সেটটা কমপ্লিট করেন। আপনার 12টা, আপনারা এটা ভালো, অন্তত অনেক 100টা ফন্ট হাতে নেন নাই, তো অন্তত 12টা মাসে খুব সুন্দর করে 12টাকে কিউরেশন করেন। আমার ধারণা এগুলোই আপনি সারা জীবন ভার্সনিং করে যেতে পারবেন। বস্তার বস্তা, আমি ক্যাজুয়াল শব্দটা ব্যবহার করলাম, ফন্ট দরকার নাই, আমরা পারপাস সার্ভ করার জন্য ফন্ট নাই। আমি আবার রিপিট করছি, আমাদের সায়েন্স ফন্ট খুবই জরুরি। বিশেষ করে অ্যাপল একটা ফন্ট ব্যবহার আইফোনে এখন দেয়, সেটাও আমি স্যাটিসফাইড না। মানে কারা ডিজাইন করেছে আমি ঠিক জানি না, মানে আমি নামটাকে খেয়াল করি নাই, কিন্তু হ্যাঁ আমি মানে এটা দেখতে দূর থেকে সুন্দর, কিন্তু আপনি যখন একটা অক্ষর দেখবেন, না এটা কোনো কথা হলো, আমরা তো এই শেপটাই নেই না। মানে আমি এটা জাস্ট বুঝাচ্ছি যে আইফোনে যেই বাংলা ফন্টটাকে দেখানো হচ্ছে, এটাও আপনাদের ভালো লাগবে না। আমি সবার পছন্দের সাবজেক্টিভিটির গড় হিসাবে বলছি, এভারেজ হিসাবেই বলে নিচ্ছি যে না, ভালো লাগবে না। তার মানে এই জায়গায় আপনারা মনোযোগ দেন। তো আজকে এটা বিস্ময়কর যে, আর আমি যেহেতু আমাকে গভর্নমেন্টের প্রতিনিধি মনে করছে, যেহেতু আমি অন্তত প্রায় 1 দশক যাবৎ এই আসা যাওয়া করি, আমি বলবো যে আমার যে যতটুকু সাধ্য আছে সেই জায়গা থেকে এই কমিউনিটির ভাষ্যগুলো পৌঁছানোর, আপনাদের এই কথাগুলো যে আজকে স্যাররা যে কথাগুলো বললেন, আমার দুই পাশে মহোদয়রা যে বিষয়গুলো জানালেন এবং আপনারা যেগুলো জানাচ্ছেন, সেগুলো অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং এই আপনাদের প্রতি যারা কাজ করছেন, সেটা বলবো যে একটা স্ট্যান্ডার্ড ফলো করলে এটা ভালো হয় এবং এটা পূর্ণতার দিকে নিয়ে যান। আর সবচেয়ে সুন্দর হলো আজকের উপস্থিতি, আমার এসে খুবই ভালো লাগছে যে এরকম একটা এক অর্থে নান্দনিক
আবার এক অর্থে মানে মানুষের খুব মনোযোগের বিষয় না, এমন একটা বিষয় এত শ্রোতা এবং দাঁড়িয়ে আছেন, এটা সবার জন্য শুভকামনা, আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ মুখে বলে দিচ্ছি। ও কিন্তু দেখো না, আচ্ছা ওই যে একটা ভিডিও, না, ভিডিও হ্যাঁ আরেকটা, আচ্ছা আমরা আরেকটা ভিডিও দেখব এখন। যেহেতু আগে কেউ তো অনুপস্থিত ছিল, ওই দ্রব্যর ওই ভিডিওটা আরেকবার হ্যাঁ ঠিক আছে, তাহলে পরপর ওইটার পরে ওইটা ছেড়ে দিন। এটা অফ করবো? হ্যাঁ মিছিলের গর্জনে কেঁপে উঠছে শহর, সব দিক থেকে উঠছে একই স্বর। দফা 1, দাবি 1, স্বৈর শাসকের পদত্যাগ। ঢাকার প্রতিটি মোড়, প্রতিটি গলি ভয়হীন মানুষের ঢল, মুঠিবদ্ধ হাতে জ্বলছে প্রতিবাদের আগুন। সেই উত্তাল সময়ে আমরা অনুভব করলাম অক্ষর হতে পারে প্রতিবাদের অস্ত্র। আমি তাকিয়া তাকিয়া বকিয়া ফিরি, শান্ত বাতাস বর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার আমি লেগে আছে সম্মান। 31 জুলাই আমরা সিদ্ধান্ত নিলাম রাজপথের এই দাবিকে অক্ষরে অক্ষরে পৌঁছে দিতে হবে। উত্তপ্ত সময়ের উপর দাঁড়িয়ে তৈরি হয় বিপ্লবী টাইপফেস, যার অক্ষরে ধ্বনিত হয় বিদ্রোহের ভাষা, দেয়াল লিখনে বিপ্লবীর সাক্ষ্য। দ্রোহ শুধু একটি ফন্ট নয়, এটি আন্দোলনের কণ্ঠস্বর। ব্যানারের শিরোনাম, পোস্টারের চিৎকার, দেয়ালের গায়ে লেখা শপথ। অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া দ্রোহ ছড়িয়ে পড়েছে স্লোগানে স্লোগানে। আমাদের বিশ্বাস, বাংলা অক্ষর শিল্প শুধু নান্দনিকতা নয়, এটি পারে সময়ের ভাষা হতে, পারে বিপ্লবের প্রতীক হতে। দ্রোহ জয় করল সবার মন, তারই অনুপ্রেরণায় আমাদের যাত্রা। 12টি নতুন টাইপফেস, 12টি বাংলা ফন্ট, বাংলা 12 মাসের নামে। আর জানি সংখ্যা নয়, প্রয়োজন গুণমানের। এখনো রুচিশীল পরিশীলিত বাংলা ফন্টের অভাব স্পষ্ট। শুদ্ধতা, নান্দনিকতা আর মৌলিক চরিত্র বজায় রেখে বাংলা হরফকে বিশ্বমানের পর্যায়ে তোলা। বাংলা আমাদের ভাষা, আমাদের গর্ব। আমাদের চোখ অভ্যস্ত হয়ে পড়ছে অপরিণত অক্ষরের সাথে, কিন্তু সম্ভাবনা অসীম। প্রযুক্তি দিয়েছে নতুন মঞ্চ, নতুন প্রজন্ম দিয়েছে নতুন দৃষ্টি। এখন সময় রিসার্চ, ডিজাইন, হরফের ব্যাকরণ রক্ষার। বাংলা হরফকে নিয়ে যেতে হবে বিশ্বমঞ্চে, কারণ একটি সঠিক টাইপফেস, একটি ফন্ট শুধু লেখা নয়, এটি ভাষার পরিচয়, দ্য আইডেন্টিটি অফ বাংলাদেশ।
যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিতে পারি, তারপরে মনে হয় আমরা একটু চা খাবো একসঙ্গে। আমার প্রশ্নটা প্রশ্ন না, রিকোয়েস্ট করা যায়। খুব ছোট একটা বিষয়, কিন্তু আমাকে এটা অনেক কষ্ট দেয়। এটা হচ্ছে, এটা ইউনিকোড বিষয় না, ইউনিকোড ছাড়া যেটা আমরা বিজয় টাইপে টাইপ করি, এটা হচ্ছে একারের উপরে মাত্রা। আমরা জানি স্পেস দেওয়ার পরে টাইপ যখন করি বিজয় টাইপে দিই, স্পেস দেওয়ার পরে অটোমেটিকলি একারের উপর থেকে মাত্রাটা চলে যায়। কিন্তু আমরা যখন স্পেস ছাড়া একটা শব্দ শুরু করি, যদি লিখতে চাই কেমন আছো, তাহলে আমাকে প্রথম স্পেস দিতে হয়, তারপরে কে লিখে আবার আগে এসে স্পেসটা ডিলিট করে দিতে হয়, আর না হয় মাত্রাটা থেকে যায়। এখানেও ডিজাইনের মধ্যে আমি দেখছি জ্যৈষ্ঠ লেখা হয়েছে কয়েক জায়গায়, মাত্রাটা রয়ে গেছে। আমার কথা হচ্ছে, যদি ব্যাকরণে কোথাও এরকম কোনো আমার জানা মতে নাই যে এই জায়গাটায় শুরুতে একার আসলেও মাত্রা থাকবে, যেহেতু নাই, তাহলে টেকনিক্যালি আমরা কি এটা বাদ দিতে পারি কিনা, বা যারা টেকনিক্যালি কাজ করতেছে সামনে, আমরা সামনের ফোনগুলোতে এটা কিভাবে করতে পারি কিনা যে একারটা শুরুতে টাইপ করলে মাত্রা চলে যাবে। আমরা এখনো বাইরে অনেক জায়গায় দোকানে, রিকশায়, যেমন জেনারেল স্টোর মাত্রাটা আছে, মায়ের দোয়াতে মাত্রাটা রয়ে গেছে, এরকম কিছু জায়গায় থেকে যায়। তো আমরা এরকম করতে পারি যে এটা অটোমেটিকলি, টেকনিক্যালি শুধু দিয়ে প্রশ্নটা এখানে আমার মনে হয় এটা রিলেটেড, যে আমরা যখন শব্দটা শুরুতে একার লিখবো, অটোমেটিক্যালি এটা শুরুতে মাত্রা আসবে না, যখনই একারটা শব্দের মাঝখানে আসবে তখন আসবে। এটাকে আমরা এখানে সলভ করে ফেলতে পারি। আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। বাংলায় শীষের টাইপে ইউজুয়ালি দু ধরনের একার ছিল, দুই ধরনের ঐকার ছিল, দুই ধরনের আকার ছিল, দুই ধরনের মূর্ধন্য ন ছিল, মাত্রা সহ এবং মাত্রা ছাড়া। প্রাথমিক নিয়মটা হচ্ছে গিয়ে শব্দের শুরুতে যদি একার বসে কিংবা ঐকার বসে, তাহলে মাত্রা হবে না, মাঝে বসলে হবে, এবং উল্টো দিকে শেষে যদি আকার বসতো তাহলে মাত্রা হতো না, এবং শেষে মূর্ধন্য না বসলে মাত্রা হতো না। সেক্ষেত্রে আরেকটা যোগ আছে, সেটা বিষণ্ণ যদি লিখতে হয় আমাকে কোনো কারণে, সেক্ষেত্রেও মাত্রা হতো না, বিষণ্ণতায় হতো, বাট বিষণ্ণতে হতো না। তো এটা হচ্ছে বাংলা ট্রেডিশনাল নিয়ম। এরপর যখন 36 সালে লাইনোটাইপ এলো, লাইনোটাইপ একটা মেশিন কিন্তু, মানে ফন্ট না, একটা বড় বিশাল বড় মেশিন, সে সময় দাম ছিল প্রায় 40-50 লাখ টাকার মতো। ঢাকা শহরে 3-4টা পত্রিকা ছিল। এটাতে সুবিধা হচ্ছে গিয়ে 10 পয়েন্ট আর 12 পয়েন্টে কম্পোজ করা যেত, কিন্তু খুব দ্রুত কম্পোজ করা যেত। সেই জন্য পত্রিকা অফিস এবং বই যারা ছাপাতো তারা এটা ব্যবহার করতো। তো ওখানে হরফ সংখ্যা কমানোর জন্যে তারা মাত্রা ছাড়া একারটা বাদই দিয়েছিল। সব জায়গাতেই মাত্রা, একার হলেই মাত্রা বসবে, আকার হলেই মাত্রা বসবে। এরপরে যখন কম্পিউটার এলো, মানে স্পেশালি বিজয় কিংবা এর ধরনের কথা বলছি, তখন তারা একার এবং ঐকারের ব্যাপারটা ধরে রাখলো, কিন্তু আকার মূর্ধন্য এই ব্যাপারটা ছেড়ে দিল, মানে ওখানে মাত্রা রেখে দিল, কিন্তু একার এবং ঐকারের মাত্রা রেখে দিল। এখন প্রবলেমটা হচ্ছে কি কিবোর্ডের, প্রবলেমটা ফন্টের না। দুটো আছে, দুটোই আছে। আমি যখন কিবোর্ড লিখছি, কিবোর্ড বেসিক্যালি মানে একটা হুক সিস্টেম আর কি, মানে যখনই আমি কোনো কি প্রেস করছি সেটা হুক করে, সে করে দেখে যে এটা তার আগে পিছিয়ে কিছু আছে কি না। তো যদি আমি একদম শুরুতে করি কিংবা এন্টারের পরে করি, তাহলে সে বুঝে যায় যে এটা শুরুতে, কিন্তু স্পেস দেওয়ার পর তারপর যদি মনে হয় কোনো কারণে, তখন সে বুঝতে পারে না যে সামনে একটা স্পেস আছে। এটা মুস্তাফা জব্বারের যে ইনপুট প্রোগ্রাম, মানে কিবোর্ডটা বুঝতে পারে না। সেক্ষেত্রে এটা ব্যাকে এসে মুছে দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। মানে কোনো রকম আনসে কিংবা আনসে কথাটা আমরা ভুল বলি, এটা আসলে আনসে কোনো স্ট্যান্ডার্ড না, মানে অ্যাটলিস্ট ফন্টের ক্ষেত্রে আজকে যে স্ট্যান্ডার্ডে, সেটা ব্যাকে এসে মুছে দেওয়া কিংবা এই করা ছাড়া, সেটা পৃথিবীর যে কোনো সিস্টেমে হোক, মানে আর কোনো বুদ্ধি নেই। এখন ইউনিকোডে এটা হ্যান্ডেল করা যায়, বাট ইউনিকোডে সব ফন্টে হ্যান্ডেল করে না। কারণ হচ্ছে কি, কেউ চিন্তা করে যে স্পেস, কিন্তু ট্যাবও যে একটা স্পেস, এটা তার মাথায় থাকে না। সো ট্যাব মারলে এরপরে যে একারটার মাত্রা হবে না, এটা সে প্রোগ্রামের সময় ইনক্লুড করে না। অনেকে হয়তো এন্টার হচ্ছে হার্ড রিটার্ন, সফট রিটার্নও তো একটা আছে, যে কন্ট্রোল শিফট যদি মারি, আমি কন্ট্রোল এন্টার মারি যদি, সে হয়তো কম্পিউটার প্রোগ্রামকে বলতে ভুলে গেল যে এটা সফট রিটার্ন থাকলেও এই কাজটা করতে হবে। সো হয় না, এইটা ফন্ট ডেভেলপমেন্টের দুর্বলতা কিংবা এরকম কিছু একটা। কিন্তু যদি আমি সর্বৈববাদী দেই, বিশ্বভারতী প্রকাশনার সমস্ত রবি ঠাকুরের বইতে শুরুতে মাত্রা ছাড়া একার মানে এ, এবং শুরুতে মাত্রা সহ একার মানে এ, মানে দেয় রবি ঠাকুরের সমস্ত বইতে মাত্রা সহ একার দ, তারপর অন্ত স। যদি আমি পুরোটা মুছেই দেই, রবি ঠাকুরের বই রিপ্রিন্ট করবো কী করে?
ছাপার পরে হাতে কলম দিলে একে 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 এর কোনো বুদ্ধি নেই। সো এটা একটা টেকনিক্যাল প্রবলেম, একটা মানে আজকে সিস্টেমের প্রবলেম আছে, সেটার কোনো বুদ্ধি নেই। আর যদি সে একটা ভালো কিবোর্ড তৈরি করতে পারে, খুব ইন্টেলিজেন্ট ইনপুট মেথড তৈরি করতে পারে, তাহলে সেটা করতে পারবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। আর ইউনিকোডের ক্ষেত্রে খুব সহজ, কিন্তু তার ওই প্রতিটা ওকেশন মাথায় রাখতে হবে যে কী কী ক্ষেত্রে এটা হয়। মানে লোকে তো মাত্রা ছাড়া এবং মাত্রা সহ একার এটা পার্থক্য বোঝে না, দেখছে মানে দেখলো যে কী আবার বলছে আর দুধে এ তো একই রকম। সো মাত্রা তার চোখে পড়ে না, সে দেখে দেখে এভাবে অভ্যস্ত। তো এটা কোনো বুদ্ধি নেই। মানে যারা এখন নতুন ফন্ট তৈরি করছে কিংবা কিবোর্ড, বেসিক্যালি ফন্টের ব্যাপার এটা যদি ইউনিকোডের ক্ষেত্রে, সো ফন্টের তার ডেভেলপমেন্টটা খুব ভালো করে করতে হবে, সেটা একটা। আর আনসির ক্ষেত্রে কিছু নেই, আর আনসির দিকে থেকে সরে আসাটা ভালো, কারণ আলটিমেটলি পৃথিবীতে ইউনিকোড ছাড়া কিছু থাকবে না। এবং যত পুরনো বই আছে সবগুলোকে ইউনিকোডে কনভার্ট করতে হবে, কারণ আনসি কিংবা আজকে যে সিস্টেমে থাকুক সেটাতে কোনো গবেষণা করা সম্ভব না। মানে আমি যদি গুনতে চাই রবিসাগরের বই এই উপন্যাসে কয়টা না আছে, এটা আনসিতে করা কোনো ফন্টে গুনে বের করা সম্ভব না। কারণ আনসি স্ট্যান্ডার্ড যেটা, সেটা এক একটার একটা স্ট্যান্ডার্ড, এক একজন এক জায়গায় রেখেছে, এক জায়গায় আকার রেখেছে। আমি খুঁজবো কী করে? ইউনিকোডে ফিরে আসতে হবে, ওটা ভালো বুদ্ধি। আর কেউ কিছু জানতে চান? নিয়ে কাজ করতে গিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেরকম হচ্ছে চারুচন্দন নামে একজন কিছু ফন্ট করেছিল। তো ওই ফন্টগুলো দেখা যায় যুক্তবর্ণগুলো হচ্ছে কিছু শর্ট ভার্সনে আমরা নর্মাল স্ক্রিপ্টে দেখে থাকি, হিন্দি শিলিগুড়িতে বা অন্যান্য স্ক্রিপ্টে। তো উনি ওখানে কিছু বর্ণগুলোকে হচ্ছে অ্যাডজাস্ট করেছে সেম সাইজ বা যুক্তবর্ণ। সো আমাদের গভর্নমেন্টের তো ওরকম কোনো রুলস নাই যে আসলে আমরা বর্ণগুলোকে কীভাবে করবো। এই এক্সপেরিমেন্টটা আমার কাছে ভালো লেগেছিল। স্লাইডটা কি আছে? স্লাইডটা কি দেখানো যাবে? আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাংলা স্ক্রিপ্টের জন্য আমি আরেকটা ফন্টের মধ্যে হচ্ছে একটা স্লাইড দিয়েছিলাম না, ডিপের যে এতগুলো ভার্সন হয়ে যায়, 500 ক্যারেক্টার হয়ে যায়, তো এটা করতে অনেক বেশি কষ্ট হয়। একজন শুরু করলো, তারপরে যে ফন্টের কাজটা শেষই করতে পারলো না, এরকম হয়ে যায়। তো এটা কমানোর জন্য কিছু জায়গায় কাজ করেছিলাম। 350-তে এসে হচ্ছে এটাকে থামানো, মানে এতে করে সবগুলো বর্ণ লেখা যায় আর কি। এটা একটা দৃশ্য। তো ওইটা আমি আবার প্রপারলি টেস্ট করতে পারি নাই যে এটাকে আসলে প্রপারলি ফাংশন করতেছে কিনা, সব বর্ণ হচ্ছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে প্রাইভেট সেক্টরে দেখা যাচ্ছে যে কর্পোরেট সেক্টরে অনেক ব্র্যান্ড আসলে প্ল্যাটফর্ম করার জন্য ইন্টারেস্টেড। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সরকার কেন এই জায়গাটাতে আসলে কাজ করছে না, যেখানে আসলে আমাদের এত বড় একটা ভাষা নিয়ে এক্স্যাক্টলি আপনার প্রশ্নটা কিন্তু সরকার কোন জায়গায় কাজ করছে? সরকার কাজ করছে বলতে হচ্ছে যে আমাদের গবেষণার জায়গাটায়, যে আমরা জানি না প্রপার একটা ফন্ট বানাতে গেলে আমাদের কয়টা যুক্তবর্ণ দরকার, এই সেটটা তো আমাদের নাই। আর তারপরে গভর্নমেন্টের আসলে অনেক কাজ করার জায়গা আছে এখানে। থ্যাংক ইউ। আমি যতটুকু বুঝেছি আমি উত্তর দেই। প্রথম কথা হলো, সরকারের সকল দায় না। উনি যেটা ব্যক্তি উদ্যোগে করেন, এখন একটা অর্গানাইজেশনাল শেপ এসছে, উনি ব্যক্তি একটা প্রতিষ্ঠান হয়েছেন। স্যাররা যেমন ইউনিভার্সিটি, আমি যেমন ইউনিভার্সিটি বিলং করি, একই সঙ্গে এগুলো ইউনিভার্সিটিরও কিছু কাজ আছে, রিসার্চের এটা অনেক রকম ডাইমেনশন বা অনেক সোর্স থেকে হতে পারে। কিন্তু সরকারের যেটা দরকার, আপনি যে প্রশ্নটা করেছেন সেই জন্য আমি স্লাইডটা দেখাচ্ছি। এই সংকটগুলোকে মানে এই পুরো ব্যাপারটাকে একটা টাইটেলে যদি আমরা দিতে যাই, সেটা হলো ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই শব্দটা মানে আমার ফন্টগুলা এক জায়গায় টাইপ করে আরেকটা কম্পিউটারে গেলে ইন্টারঅপারেবিলিটি ঘটলে যাতে না ভাঙে, বা কমিউনিকেশনটা যাতে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে থাকে। এখন সারা পৃথিবীর জ্ঞানচর্চা যদি আপনার বেসিক ল্যাটিনে হয়, তাহলে খুব জটিলতাই থাকে না। কিন্তু আমরা পৃথিবীর নলেজটা তো হেটারোজেনাস, অনেক মানুষ মিলে এই নলেজটা তৈরি করছে। বাংলা তো আর ইংরেজিকে অনুশাসন মানবে না, ফলে আমাদের স্ট্যান্ডার্ডটা আমাদেরই তৈরি করতে হবে। এখন আসেন দেখি, নিকোশ বেনে আমি যেই কথা বলছিলাম, গ্লিফসের সংখ্যা 1200-র উপরে, সোলাইমান লিপিতে 700, সুতুনিতে 900। তো যেটা আপনি তারপরে এগুলোর মধ্যে আবার লিগেচার আছে প্রত্যেকটার মধ্যে, আবার ওটিএফ যে ওপেন টাইপ ফিচার আছে, এক একটাতে এক এক রকম। তো এখন আমরা কাজ করছি, আমরা হয়তো আপনি 2 থেকে 3 মাস লাগবে। আমরা আমাদের এই শ্রদ্ধেয় মহোদয়কেও আমি গত পরশুদিন ফোন দিয়েছি যে আমরা একটা কমিটিতে, উনি বলে সরকারি কমিটিতে থাকবো না, কিন্তু উনি
এক্সটার্নাল পর্যবেক্ষক হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকেও আমরা একদিন ডাকবো এগুলো কি হচ্ছে জানানোর জন্য। যেই বিষয়টা দেখানোর জন্য আপনি যে কথাটা অ্যাড্রেস করেছেন, দেখেন যে এটার জন্য না, আপনি এই লয়প যেটা বললেন যে আমি একটা ব্র্যান্ডের ক্ষেত্রে এখানে একটা ফন্টও আছে, এই যুক্ত বর্ণগুলোকে ইকুইভ্যালেন্ট করেছে সিঙ্গেল যে অ্যাটমিক ক্যারেক্টারগুলো আছে তার সমান। এখন এটা কি আসলে মানে আমি যদি ভোট করি দেখবেন যে আপনারা দুই রকম ভাগ হয়ে গেছে, যে যুক্ত বর্ণটাকে আমি ছোট করে একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্টের সমান করে দিলাম, অনেক বলবে না এটাই বেস্ট, না অসুবিধা নেই, আমি আই ক্যান ম্যানেজ, ও এটা মনে হয়। আবার অনেকে বলবে যে না ভাই যুক্তবর্ণ যেহেতু দুইটা তাকে একটু বেশি স্পেস দাও একটু হলেও। এখন এটা হতে গিয়ে যে দেখেন যে আগের যে অল্প লেখার যে লয়প সেটা আসতেছে কি অল্প লেখার ক্ষেত্রে যে লয়প সেটা কি উপরে নিচে হবে না পাশাপাশি হবে, আমাদের দুটো রেয়াজই আছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বিতর্কটা আমি ওই যথাযথ স্ট্যান্ডার্ডের টেবিলেই করতে চাই। আজকে জাস্ট আপনি ইন্ট্রোডিউস করলাম। এই রকম ধরেন আরও একটা আছে যেগুলো আমি দেখলাম যে হরফ চর্চা পত্রিকায় প্রসঙ্গগুলো আসছে, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে একটা স্ট্যান্ডার্ড করে কমিউনিটি ড্রাইভেন স্ট্যান্ডার্ড, সকলকে ডেকে আপনারা বিতর্ক করে সবাই যদি না একমত হন, সবার যুক্তি যদি সঠিক হয়, তাহলে এটারও একটা স্ট্যান্ডার্ডাইজেশনের একটা প্রক্রিয়া আছে, সবার অভিমত নিয়ে আমরা এটা বলবো যে এই পাশাপাশি না উপরে নিচে, প্রস এন্ড কন আছে সবগুলোরই। ধরেন আমি যেটা বলছি এটার এখন এই যে দেখেন ও আর খ, ও প্রথম যে দুটো ও এবং খ উপরে নিচে, আরেকটা হলো একটু ওটা ছোট করে দেয়া। এখন কোনটা ভালো কোনটা, এটা কি সাবজেক্টিভ ব্যাপার, তার পক্ষে বিপক্ষে অনেকে বলবে যে না ভাই আমি পত্রিকা করে নিউজ পেপার বা আমি ফরমার বই করে গাইড বই, আমার যত ছোট করে কম লেখায় বেশি বোঝানো যায়, বা আমি কোচিং সেন্টারে প্রশ্ন করব, আমাকে যদি আপনি নান্দনিকতা দেখাতে যান তাহলে আমার প্রচুর কাগজ যাবে, আমি 100টা প্রশ্ন 100 নম্বরের OMR বসাতে পারবো না। তাহলে তার ফিলোসফি এক জিনিস। আবার একজন বলল যে না আমি একটু এই ওটা কেমন ভাঙ্গা হয়ে গেছে, আমি এর মধ্যে স্পেস চাই, আমি এর মধ্যে প্রশান্তি চাই। আরেকজন বলবে যে না আমি এর মধ্যে মিনিমালিজম চাই, ফিলোসফি খুঁজতে, তাহলে তার তো মিলবে না। তো এই যে বিষয়গুলো আছে আমরা এগুলোকে মিলে যে প্রশ্নটা আসছে যে টেক্সচুয়াল জায়গায় আমরা বাংলাদেশে যারা বিশেষ মাকসুদ স্যারও আছেন, স্যার আমাদের আপনি একবার বিচারক ছিলেন, আমরা স্যারকেও করব, আমন্ত্রণ জানাবো। তো সবাইকে নিয়ে এই কাজটা আমরা একটা ডিক্লেয়ার করবো বলে আমি মাইকটা নিয়েছি। যেমন ধরেন চন্দ্রবিন্দু, এটা নিয়ে বলা হয় যে চন্দ্রবিন্দু নিয়ে একটা আর্টিকেল আছে তারিক মঞ্জুর স্যারের প্রথম আলোতে লেখা, আপনারা পড়তে পারেন। চন্দ্রবিন্দু কোথায় বসবে সেটা হলো বাংলা একাডেমির অভিধানে অনেক দিন যাবত আমরা ট্র্যাডিশনালি দেখেন চন্দ্রবিন্দু সবগুলো অয়ের উপরে করছি, কিন্তু একটা সময় বললো যে না বাংলা একাডেমির অভিধানে দেখা যাচ্ছে চন্দ্রবিন্দু পড়তেছে আকারের উপরে। এর কারণটা কি বলতেছে যে নাজালাইজেশনটা ঘটে সেটার ভাওয়েলের উপরে হয়, সেই জন্য এটা বসবে। এখন ট্র্যাডিশনাল কনভেনশনালি আমি যেই ভিজুয়াল রূপটা আমার ব্রেনের মধ্যে আছে তা থেকে আমি সরে আমি ওই ফনেটিক্যাল রুল দিয়ে আমি দিলাম, এটা কি উচিত হচ্ছে কি হচ্ছে না। আমি যেহেতু কোঅর্ডিনেশন করি আমি কোথাও ভোট দিই না, আমি জাস্ট প্রশ্নটা রেজ করি, হ্যাঁ, যে আপনারা যেটা বলবেন। এখন এই যুক্তিতে পেপের কি আপনি ওই একারের উপর নিয়ে দিবেন যে না, তাহলে এটা কি হবে? আমার কথা হলো যে এরকম আরও মানে লজিক, কাউন্টার লজিক, যুক্তি কুযুক্তি আছে, তাই না? তো এইটা ধরেন আমি এই কথাগুলি এরকম অনেক আপনারা ভালো ভালো অনেক কাজ আছে, আলোচনা হতে পারে। আমি শুধু আপনার এই প্রশ্ন থেকেই এই জিনিসটা দেখলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এক সেটা হচ্ছে যুক্তকারী মিস করতে হলে কী করতে হবে? কী করবে সেটা কিন্তু নিজেরাও করতে পারবেন। এটা অলরেডি কিছু কাজ করেছি, কিন্তু আমি নিজেও জানি না যে আসলে এটা এন্ড করতে থাকেন, একসময় শেষ হয়ে যাবে, তখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি আপনি কেন চান যে লয় পয় এভাবে লেখা হবে না পাশাপাশি লেখা হবে? এটা সরকার ঠিক করবে। যদি সরকার ঠিক করে যে ল উপরে নিচে লিখতে হবে, আমার পাশাপাশি লিখতে ভালো লাগে, তো সরকার যদি বলে যে না উপরে নিচে লিখতে হবে এটা আমার নিয়ম, তাহলে এর বের থেকে উঠলে সে আমাকে অ্যারেস্ট করতে পারে। এই দায়িত্বটা সরকার তুলে দিচ্ছে না। ভাষার ব্যাপারে এবং লেখার ব্যাপারে কারোরই কর্তৃত্ব মানবে না সরকার। আমি এগ্রি। আমি যেই জায়গাটাই বলতে চাই যে আমরা আসলে এরকম, এটা কোনো আইন না, এটা এক ধরনের সুপারিশ, যেই সুপারিশটা আপনি ফলো করতে পারেন, যেটা হলে ডিসক্রিপেন্সি হবে না।
মানে যেটা বললাম একেবারে যদি অনুশাসনে নিয়ে আসি তাহলে যেমন একটা শৃঙ্খলা হবে, আবার একটা কণ্ঠরোধের ব্যাপারও থাকে। ব্যাপারটা ফিলোসফিক্যালি দেখলে এরকমই দাঁড়ায়। আসলে কোনো একটা সিমিলারিটি স্ট্যান্ডার্ড এটা সরকার বলে না, বেসরকারি প্রতিষ্ঠান ওই কাজটা করে, একটা ইউনিভার্সিটি কাজটা করে ডিক্লারেশন দিয়ে দিতে পারে ম্যানুয়াল। তোমার এটা কারণ আমরা তথ্যসূত্রের ক্ষেত্রে শিকাগো ম্যানুয়াল ব্যবহার করি, এটা কোনো সরকার না। যে কোনো নীতি, যে কোনো স্টাইল, যে কোনো স্ট্যান্ডার্ড এটা প্রাইভেট এন্টিটিও করতে পারে। আর দ্বিতীয় যে জিনিসটা, আমি জাস্ট কাউন্টার দিচ্ছি না, কিন্তু রিইনভেনশন অফ দ্য হুইল করবেন না। যে কাজটা অন্যরা করে রেখেছে এটা আবার নিজে গুনতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি দেখবেন ওনারই লেখা আছে, হ্যাঁ, এই কাজগুলো মানে কেউ না কেউ করে রেখেছে, সেখান থেকে নিয়ে খুব বেশি স্টাডি করারও দরকার নাই। যেই কাজটা আমাদের দেশে, আমি যদি পলিসিতে কাজ করি দেখি এই দেশে এই 3-4 মাসে সরকারের অন্তত 7-8টা এজেন্সি এআই মডেল বানাবে চ্যাটজিপিটির মতো। এটা চাইলো মানে প্রত্যেকটা সবাই আসলে বানাবে কি, এভিয়েশন সেক্টর একটা বানাবে, তারপর এনবিআর একটা বানাবে। এইগুলো যেহেতু আইসিটি মিনিস্ট্রি মানে প্রযুক্তি সংক্রান্ত আসে, তখন এটা বলা হলো সবাই যদি ঘরে ঘরে এরকম বানায় তাহলে এটা হয় না। আমি এটা বললাম যে এটা অবশ্যই আপনার স্যার যেটা বললেন যে আপনার ইন্টারনালি আপনি প্রফেশনালি কাজ করলে ইন হাউস একটা রিসার্চ থাকতেই হবে, একটা বোঝাপড়া থাকতেই হবে, সেটা করেন। এবং তার সঙ্গে আপনি যদি রিসার্চটা করে ফেলতে পারেন সেটা পাবলিশ করে দেন, অন্যকে শেয়ারেবল করতে পারেন ইন্টারনেটের যুগে। আর অথবা কেউ যদি ইউনিভার্সিটি হোক, প্রাইভেট এন্টিটি হোক, আর সরকার হোক, এটা সবাই মিলে বললে যে এটা সুপারিশ আকারে তোমরা ব্যবহার করতে পারো, তাতে অন্য সবারই উপকার হয়। থ্যাংক ইউ। আপনার জন্য একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে কলকাতা থেকে গত বছর একটা বই বেরিয়েছে, নাম হচ্ছে কি বাংলা যুক্তব্যঞ্জন বর্ণ, একটি আবেদনিক সমীক্ষা। বিলাল দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষের টিচার। বইটা বাদেগার ক্ষমতা আছে, ওখানে একটা বিশাল লিস্ট দেওয়া আছে, পুরো বইটাই সেটা দেখে নেন। আর কিছু নাকি আমরা শেষ করতে পারি? স্যার একটু কিছু বলেন, তারপরে আমরা শেষ করি। আমাদের বাংলার যে বর্ণমালার স্টাইল, এটার ভিতরে আমাদের বাংলার যে সংস্কৃতি, বাংলার আলপনা, সেই আলপনার স্টাইল আর বাংলার হাতের লেখার স্টাইলের কিন্তু এটার একটা আন্তঃসম্পর্ক আছে। আমাদের প্রাচীন হাতের লেখা আর আমাদের প্রাচীন যে আলপনা, এগুলোর রূপ কিন্তু একই। এখান থেকে যখন আমাদের এক একটা ফর্ম দাঁড়িয়েছে, তাহলে আমাদের একটা ডিজাইন যখন শুরু হয়, সেখানে আমাদের যে কালচারাল সত্তা, সেটার সঙ্গে টেকনিক যুক্ত হয়, টেকনিকের পরে সেটার সঙ্গে সৌন্দর্য যুক্ত হয়ে আমরা ডিজাইন থেকে প্রিন্টিংয়ের দিকে চলে যাই। সেখানেও আবার সেই আমাদের নান্দনিক সত্তা কাজ করে। তারপরে টেকনিকের জায়গায় আমাদের যুক্ত হয় টেকনোলজি, অর্থাৎ টেকনোলজিকে নির্ভর করে আমাদেরকে ছাপতে হয়। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে সেখানে টেকনোলজি আমরা সাপোর্ট নেই, কিন্তু নির্ভর করি না। তো এখন আমাদের ভেতরে তো সত্তাগতভাবে আমরা যে বাঙালি সংস্কৃতি যে আমাদের ভেতরে আছে, সেইটা কিন্তু অবচেতন মনে আমাদের এই অক্ষরের যে চেহারাগুলো, এটাগুলো চলে আসে, এটা আমাদের ভালো লাগায়। তো সেইখানে আমরা যদি এটাকে অনেকে চেষ্টা করেছিল যে আমরা রোমান হরফে বাংলা লিখব, একসময় এরকম একটা ধারণা হয়েছিল। অ্যাকচুয়ালি সেটা হয় না, আমাদেরই। আমরা যখন সেটা থেকে বিভিন্ন ডিজাইনে যাব, আমাদের উচিত আমাদের বাংলার যে আইডেন্টিটি, যেটা আমরা একটা স্লোগান দেখেছিলাম যে আমাদের এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, যেটা বাংলাদেশেরই, এইটা যেন থাকে আমাদের ডিজাইনের ভেতরে। এটা অনেকেই মানে এটা করতে পারলে এটা বাংলাদেশেরই থাকবে। এটাই। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠান মানে শেষ পর্যায়ে আমি আসলে খুব বৃদ্ধ হলাম দুজন এক্সপার্টের কথা শুনে। আমাদের শিক্ষকও আছেন চারুকলার। আমাদের এখান থেকে অনেকেই অনেক বক্তব্য কথা বলেছে। মূলে যে বক্তব্যটা একটু আগে আপনি যে কথাটা বললেন, এখানে আসলে বারবার সরকার বলা হচ্ছে। আমাদের তো আসলে সব কিছুই সরকার বাহাদুরের উপর নির্ভর করে, কারণ আসলে সরকার বাহাদুর এমনই বাহাদুর কিছুই আমরা পাই না। এই অর্থে আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা হয়তো আজকে লিপিকলা, বেঙ্গল বা নানান প্রতিষ্ঠান থেকে নানান ইয়ে থেকে সাংগঠনিক তৎপরতা থেকে কাজ করা হয়েছে, কিছু ফন্ট এসছে। দিন শেষে
আসলে কিছুই হচ্ছে না। বাংলাদেশে আমি মনে করি টাইপ ডিজাইনার বলে কিছু নেই। ডিজাইনার আমাদের বাংলাদেশে এখন টাইপ ডিজাইনারে ভরা, কিন্তু টাইপোগ্রাফার খুঁজে পাওয়া যায় না। এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্স এখন হাটে মাঠে সব জায়গায় তো গ্রাফিক ডিজাইনারে ভরা। তো একজন গ্রাফিক ডিজাইনার সে একটা টাইপ ডিজাইনার হয়ে গেছে। তো আমি নীলাদ্রি ওই যে লিপি ঘরের নীলাদ্রি দাদার সাথে আমার অনেক কথা হয়েছিল দীর্ঘ সময়, বেশ 5-7 বছর আগে থেকেই কথা হয়। তো উনিও স্বীকার করেছেন যে লিপি ঘরে যেসব টাইপোগ্রাফি বা যেসব দেখি আমরা টাইপফেসগুলো দেখি, এগুলোর বেশিরভাগই আমাদের এই বাংলা থেকে উঠে আসা, মানে বাংলাদেশ থেকেই আসা। এবং দেখা যাচ্ছে এগুলো ডিজাইন করছেন একদম মফস্বলের একদম প্রান্তিক জায়গা থেকে। এইটা একটা বিকাশ হয়েছে, মানে এখানে ইসলামী ডিজাইনেরও ক্যালিগ্রাফিক টাইপোগ্রাফি এবং ক্যালিগ্রাফির মধ্যে যে পার্থক্য সেটাও হয়তো অনেকাংশে ঘুচে গেছে আর কি, বিষয়টা এরকম দেখা গেছে। বাট একটা যেটা আপনি বলেছিলেন যে বিপ্লব হয়েছে একটা, হ্যাঁ এটা তো হয়েছে, কিন্তু এত বিপ্লব হওয়ার শেষও আসলে কি হয় সেটা আমরা মানে বুঝি আর কি, যে আসলে বিপ্লবটা কোথায় হারিয়ে গেল। এবং আমাদের এই বাংলা ভাষার বিকাশে এখনও পর্যন্ত যে আমি যে কথাটা বললাম যে চোখে যেটা পীড়া দেয় না, পীড়াদায়ক নয়, সেই টেক্সট পড়ার আমি এখনও পর্যন্ত আশা রাখি যে আমাদের যারা টাইপোগ্রাফার সেটা করবেন। বাট সেই জায়গা থেকে আপনাদের কাছে আমরা যারা তরুণ, আমাদের একটা আর্জি থাকবে যে আপনারা আমাদেরকে নেতৃত্ব দিন, একটা অ্যাসোসিয়েশন হোক। আমাদের এত টাইপ ডিজাইনার, তারা আমি মনে করি তাদেরকে যদি আমরা প্রশিক্ষিত করি, টাইপোগ্রাফি নিয়ে যে ফিলসফি আছে, এটাতে একটা হিস্টোরি আছে, একটা নেশনের একটা যাত্রা, দীর্ঘ যাত্রার সাথে এই অক্ষরের যে একটা মেলবন্ধন, অক্ষরের সে একটা যোগসূত্র, এটা তাদেরকে উদ্বুদ্ধ করি আমরা। আমার মনে হয় আমরা যদি কিছু একটা করি, আমি কথাটা বলছিলাম যে আমি আমার জীবনে এত টাইপোগ্রাফি করেছি, কিন্তু আমি আসলে খুব কমপ্লিট কোনো সেট করতে পারিনি। এটা আমার নিজের ভালো লাগা থেকে করেছি। আমার অনেক টাইপোগ্রাফি হারিয়ে গেছে, আমি নিজে এখনও এগুলো উদ্ধার করতে পারিনি। আমার কম্পিউটারে যখন হার্ড ডিস্ক ক্র্যাশ করে, অনেক টাইপোগ্রাফি, তো এটা আমি করেছি কিন্তু প্রফেশনালি। আমি যখন বুক ডিজাইন করি, এগুলো আজকে বিগত প্রায় 27 বছর ধরে আমি এগুলো করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, কিন্তু এগুলো হারিয়ে গেছে। তো আমি অসচেতন ছিলাম, আক্ষরিক করতে আমি হয়তো টাইপোগ্রাফারই ছিলাম না, টাইপফেস ডিজাইনারই ছিলাম। তো এই দুর্বলতা আমার নিজেরও আছে। আমি চাই আরও ঋদ্ধ হতে, এবং আমাদের যারা একেবারেই তরুণ কন্টেম্পোরারি টাইমে যারা কাজ করছেন তাদেরকে উদ্বুদ্ধ করার এবং তাদেরকে প্রশিক্ষিত করার একটা ব্যবস্থা করা উচিত। এটা সরকারিভাবে হবে না, এটা উদ্যোগটা আমরা নিই। বিশেষ করে আমাদের আকা সাহেবের, আমাদের ডেপুটি এডিটর, ওনার যে আমি মুগ্ধ হয়ে শুনেছি। আমি সম্ভবত গত 20-30 বছরে টাইপোগ্রাফি বিষয়ে এত সুন্দর ঋদ্ধ আলোচনা, এবং উনি ইনডেপথ যেটা জানেন টাইপোগ্রাফি কী জিনিস, আমি আসলেই মুগ্ধ হয়েছি। আমার দুর্ভাগ্য যে আমার এই ডিজাইন সেক্টরে আমার 27-30 বছরের জীবনে আমি এরকম কোনো কথা, এরকম কোনো বক্তব্য আমি পাইনি। এটা আমাদের জন্যে মানে সৌভাগ্য এবং সবচেয়ে দুর্ভাগ্যও বটে। তো এই যে দুর্ভাগ্য, এই দুর্ভাগ্যটা যাতে তরুণদের ক্ষেত্রে না ঘটে, আমরা যাতে আপনাদের সাথে আমাদের যাতে একটা কানেক্টিভিটি তৈরি হয়, এইটা আপনারা একটু আমাদেরকে সাজেস্ট করবেন যে আমরা আসলে কোন প্রবণতায়, কোন দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাব। এইটা একটা হওয়া উচিত। এত টাইপ, আমি সম্ভবত বাংলাদেশে এখন 2 থেকে 250 টাইপফেস ডিজাইনার আছে, 2 থেকে 250, আরও পাওয়া যাবে। তো ইভেন উনি যে কথাটা বলছিলেন যে জুবাইরের যে আজকের এগুলো অ্যাকচুয়ালি একটাও টেক্সট টাইপ না, সবই হচ্ছে কি বলে ডিসপ্লে। তো এটা টেক্সট টাইপের ব্যাপারে জুবাইরের সাথে আমার দীর্ঘ বছর, তোমার সাথে কথা হয়েছিল দীর্ঘ সময়। আমি জুবাইরকেই সেদিনও বলেছিলাম যে টেক্সট টাইপ নিয়ে একটু ভাবো, সেটা আমাদের দরকার, প্রবল দুর্বলতা আছে। আর স্যার যেটা জাজাদি ফন্ট যেটা করেছিলেন, আমি যখন জাজাদিনে ছিলাম, জাজাদি ফন্ট থেকে তো পরবর্তী একটু বিকশিত করে পুনর্ভাবা করেছে। পুনর্ভাবারও কিছু ত্রুটি আছে, সেটা থেকে আমরা আমাদের বেঙ্গল বুকসে, কিন্ডার বুকসে, আমরা আমাদের কিন্ডার বুকসের জন্য একটু ডেভেলপ করেছি। এটা নিয়ে একসময় স্যার আপনার সাথে আমি একটু কথা বলবো, কারণ এই একটা ফন্ট, আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা, চোখের আরাম সবচেয়ে বেশি।
আমি বই পড়া আমাদের বেঙ্গল বুকসের বইগুলোতে আমরা যেভাবে টাইপসেট করছি, আমি অন্য কোনো ফন্টে আমি পারিনি। একটা ফন্ট সম্ভবত হারিয়ে গেছে বাংলাদেশে, সেটা হচ্ছে আদর্শ লিপি নর্মাল। এটা অনেক আগের একটা ফন্ট, এই ফন্টটাকে আমরা উদ্ধার করতে পারিনি, এটা প্রযুক্তিগত কারণে এটা হারিয়ে গেছে। সুতুন্নি ফন্টে অনেক জটিলতা আছে। তো পুনর্ভাবা ফন্টটাকে একটু ডেভেলপ করলে, যেটা আমরা জাজাদিতে স্যার যেটা করেছিলেন, এইটা আমি মনে করি এখান থেকে আরও অনেকগুলো ফন্ট বের করা যাবে। তো এইটা একটা রিসার্চের বিষয়। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্রাফটসম্যানশিপ। টাইপোগ্রাফি একটা ক্রাফটসম্যানশিপ। এই ক্রাফটসম্যানশিপটা এটা এত উঁচু দরের একটা শিল্প। এই শিল্পটা বুঝতে গেলে, যেটাকে হুনারমন্দ বলা হয় ফার্সিতে, যে এই ক্রাফটসম্যানশিপটা না থাকলে কারো পক্ষে সম্ভব না টাইপোগ্রাফিকে বিকশিত করা। আমার এটুকুই বলার আছে। আমরা আপনাদের কাছে আশা রাখবো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সামনে টাইপোগ্রাফির বিকাশে আপনারা সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। সবার ধন্যবাদ। আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে অনেক কথা আসছে ক্রাফটম্যানশিপ বা ক্রাফটিং, হ্যাঁ। তারপর ভাই বললেন হচ্ছে আমরা যেই অক্ষরটা দেখছি, হরফটা দেখছি, এটা আসলে পিকচার দেখছি। আর স্যার বললেন হচ্ছে আমরা যেটা ধরেন প্রথম আলোর মধ্যে যদি কোনো শব্দ যদি কোনো কারণে যদি কেটে যায়, পড়ে যায়, কিন্তু আমরা শব্দটা কিন্তু প্রথম আলোই পড়বো। আমি একটা সময় স্ট্রিট ফটোগ্রাফি করতাম পুরনো ঢাকায় অনেক বছর থাকার কারণে। সো আপনার নাজিমুদ্দিন রোডের যে পুরনো জেলখানা, সেই পুরনো জেলখানা আমি যাচ্ছিলাম, ছবি তুলতে যাচ্ছি, এক পাশে দেখলাম কারা লন্ড্রি লেখা। আমি জানি না এটা কার লেখা, কিন্তু দেখলাম এটা সাধারণ যে বাংলা লেখা আমরা যেটা সচরাচর দেখি। ভাই যেটা বললেন হচ্ছে পীড়াদায়ক হয়ে যাচ্ছে, এটা দেখলাম খুব ডিফারেন্ট লেখাটা, ফন্টটা খুব ডিফারেন্ট। সেই কারাগার একটা সময় হয়তো ভেঙেও যাবে, যেটা এখন ব্যবহার হচ্ছে না, কিন্তু কারা লন্ড্রি শব্দটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। সো এটা আমি ছবি তুললাম। এই যে চোখের আনন্দ বা দেখার যে একটা সৌন্দর্য, আমি ডিজাইনের লোক, আমি পড়াশোনা করি থিয়েটারে। সো আবার একটু পথ হাঁটলাম, আরমানিটুলার একটা জায়গায় দেখলাম সুবহান মঞ্জিল লেখা। শব্দটা কিন্তু বাংলায় না, শব্দটা হচ্ছে উর্দুতে লেখা, কিন্তু সাধারণ যে উর্দু লেখা সেটার চেয়ে আলাদা। আমাদের যে একটা কথা বলা হয় যে 1952 সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা ভাষা পেয়েছি। আমি মনে করি এটা খুবই একটা হচ্ছে মানে জাতীয় তৈরিকতা। আমরা সারফেস লেভেলে এই জাতির যে একটা সভ্যতা, যে আমাদের একটা জাতির যে পরিচয়, তার আসলে কোনো কিছুই নেই। ভাই মামুন ভাই পত্রিকার সঙ্গে আছেন, প্রত্যেকটা পত্রিকার বা প্রত্যেকটা সংবাদ সংস্থা একটা স্টাইল বুক থাকে। এটাকে ধরেন রয়টার্সের একরকম পলিসি থাকে, বিবিসি একরকম পলিসি মেনটেন করে, প্রথম আলোর একরকম এডিটোরিয়াল পলিসি আছে, নিউজের একরকম পলিসি আছে। আমি 2019 সালে বাংলা একাডেমি যে বইমেলা হয়, সমাপনী দিবসে যে তাদের যে একটা প্রেজেন্টেশন হয়, কত টাকার বই বিক্রি হলো, এর একটা প্রেজেন্টেশন দেখলাম, শুনলাম 60 কোটি টাকার বই বিক্রি হলো। আমার কথাটা বলতে চাচ্ছি এখানে যে এত যে ব্যাঙের ছাতা আমাদের যে পাবলিকেশন আমাদের দেশে হচ্ছে, কিন্তু কোন পাবলিকেশনের যে স্টাইল বুকটা আছে, আপনি দেখেন শিশু সাহিত্য থেকে শুরু করে আমাদের যে জাতির যে বিকাশটা সেখান থেকে শুরু হবে। যে শিশু সাহিত্য হয় সেখানে আসলে কোন ধরনের ফন্টটা ব্যবহার করা হবে। আমার একটা বাচ্চা, একটা শিশু, একটা চাইল্ড, সেই যখন বইটা হাতে নেবে তার কাছে কোন শব্দটা আগে তাকে টানবে বেশি। পৃথিবীর প্রত্যেকটা জাতি, আপনি রাশিয়ান থেকে শুরু করে জাপান, তুর্কি থেকে শুরু করে প্রত্যেকটা জাতি তার সড়ক নিয়ে গবেষণা করে। আমাদের দেশে সেই কালচারটা নেই। আপনি দেখেন পৃথিবীর কোনো শহরে যদি নতুন কোনো পর্যটক আসে, সে প্রথমে ভাবে কি সে বিলবোর্ডগুলো দেখে। আর আমার দেশের বিলবোর্ড আপনি দেখেন, বাংলা তো দূরের কথা, যে ইংলিশটা দেখে সেটা আমাদের চোখে আক্রান্ত হয়, যে টেক্সটটা দেখে যে শেপটা দেখে সেটা আক্রান্ত হয়। সো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে বাংলা একাডেমি বা সংস্কৃতি মন্ত্রণালয় বা আমরা যে বিশ্ববিদ্যালয়ে আমরা যে পড়াশোনা করি, সো আসলে আমাদের এখানে কাজটা কি হচ্ছে? আমরা আসলে সমালোচনার জায়গাটা কতটুকু আমরা আক্রান্ত করতে পারছি, কতটুকু প্রশ্ন রেজ করতে পারছি। যে পাবলিকেশনগুলো বেরোচ্ছে, আমি বইমেলায় এই যে পৃষ্ঠটা ছিল, বাংলা বাজার যখন যাই তখন দেখা যায় লেকচার বা পাঁচে যেসব হচ্ছে বই নোটের যেগুলো বই, তাদের একরকম স্টাইল, জ্ঞান এবং সৃজনশীল প্রকাশনা যারা করে, ফিকশন করে, সাহিত্য করে, লিটারেচার করে, তাদের একরকম। আবার ইসলামী বই একটা দেখলাম যে তাদের একটা ইসলাম, তার সেই পৃষ্ঠে উঠালাম, দেখলাম কোনো জায়গায় টেক্সটটা পাচ্ছি না আমি, আসলে বইটা পড়বো কোথায়? লিটারেচারটা একটা ইউটোপিয়া, কল্পনার জগৎ তৈরি করে মানুষকে, চেতনা তৈরি করে, মানে নান্দনিকতা তো ওরকম একটা জায়গা তৈরি। সো আমার কাছে মনে হয় সরকার আসছে যাচ্ছে, বিপ্লব হচ্ছে, আমাদের আসলে কোনো পলিসি নেই, গ্রাউন্ড লেভেলের কোনো পলিসি নেই, যেটা আমার জাতি একটা মানচিত্র তৈরি করবে, পতাকা তৈরি করবে টেক্সট দিয়ে। আমি যুগান্তর পত্রিকায় আছি, আমি যখন এই নিউজটা যখন কালকে করছিলাম, এই যে অশব্দটার যে নানান রূপ,
আমি নিজে আমি এটা আমার কাছে ফার্স্ট অ্যাপ্রিসিয়েশন যে আমি এটার বিভিন্ন ধরনের একটা শব্দের যে বিভিন্ন রূপ হইতে পারে, আকার হইতে পারে, সো এটা আমার কাছে ফার্স্ট। জুবাইর ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আরো প্রায় 8-9-10 বছর হতেই পারে। সো উনি আমাকে এক সময় বলছেন, শাহরিয়ার ভাই আমি আপনার পুরনো ঢাকায় যেসব দোকানের বাইরে হাতে লেখা যে ইয়াগুলো আপনার সাইনবোর্ডগুলো, সেগুলো আমাকে খুব টানে, আমি সেগুলো নিয়ে কাজ করতে চাই। সো আজকে আমার খুবই ভালো লাগছে, আমি ওনাকে সাধুবাদ জানাই, উনি যে মানে অক্ষর নিয়ে যে ওনার যে কাজ, এবং আমি এই অঙ্গনের কেউ আপনাদের যে টেকনিক্যাল বিষয়গুলো বললেন আমি ওইখানে কিছু রপ্ত করতে পারছি না, বুঝতে পারছি না, বাট আমি রিড করতে পারছি। আমি পথের পাঁচালী সিনেমার অপরাজিত সিনেমার যে অপু লিখেছি, অপু যখন চিঠি লিখতো মাকে, শ্রী চরণের সুমা আমি কলকাতা আসিয়ে পৌঁছেছি, ওই টেক্সটটা আমাকে টানে বেশি। সো আমরা যদি আমাদের সেই শব্দের যে গভীরতা, সেটা যদি আমরা যদি এই নকশার মাধ্যমে, যে স্যার যেটা বললেন, বিভিন্ন মানে আমি বলতে চাচ্ছি মৌলিক জিনিসটা যদি আমরা তুলে ধরতে পারি, আমার কাছে মনে হয় এটা আমাদের তুলে ধরা খুবই দরকার। থ্যাংক ইউ সবাইকে। সবসময় আমাকে মেট্রো রেলে উঠলেই যে ফর্মটা আমরা ইউজ করতেছি, হ্যাঁ আমি এটা গ্রাফিক ডিজাইন করি মূলত, তো ফন্ট নিয়ে তো জানাশোনা নাই এখানে। আজকে এসে ফন্টের যে এত বড় দুনিয়া আমি বুঝলাম আর কি, এটা যে প্রবলেমগুলো। তো আমি সবসময় মনে হয় যে সিস্টেমে গিয়ে হয় সুতুনিয়াম অথবা হিনশিলিগুড়ি ফন্টটা একটু দিয়ে আসে, এরকমই মনে হয় আর কি। এখন এই ফন্টটা এখানে ইউজের আসলে এটা কি এরকম হতে পারে যে পাবলিকে তো নানা রকম পাবলিক আছে, যেমন আমি হায়ার এডুকেটেড একটা রিডেবিলিটি আছে, আবার যে অল্প পড়তে পারে তার। এই ফন্টটা কি এই কারণে ব্যবহার করা হয়েছে যে এটা যাতে সব ধরনের লোক পড়তে পারে, নাকি এটা আসলে টেকনিক্যাল প্রবলেম যে ওখানে যে মেশিনারিজ ইউজ করা হচ্ছে এর সাথে কোপ আপ করার মতো যথেষ্ট ফন্ট আমাদের নাই, বা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম? না কোনো টেকনিক্যাল প্রবলেম না, এটা তো এটা জন্য স্পেশালি তো বানানো হয়েছিল না, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম না। আপনি এটা বলেছেন, আমার চোখে, আমি সাধারণত মেট্রো রেলে উঠি না, কিছুদিন আগে আমি দেখেছি। তো আমি আমার এই মেট্রো রেলের আমাদের আগে ডিপিটি ছিলেন, উনি এখন ওখানে আছেন, আমি এটা ইনফর্ম করবো যে এটা চেঞ্জ করে। এটা আমি যেটা জেনেছি এই ফটোটা নাকি স্পেশালি মেট্রো রেলের জন্য বানানো হয়েছে। না আমি যেটুকু আমি যেটুকু জানি, হ্যাঁ বৃন্দা, আমি যেটুকু জানি সেটা হচ্ছে এটা যে কোম্পানিকে দেওয়া হয়েছিল এই ইন্টেরিয়র বা এই সফটওয়্যারটা, তারা যে প্রতিষ্ঠান তারা যেভাবে করেছে, যেভাবে ডিজাইন করেছে এটার কোনো সরকারের কোনো নির্দেশনা ছিল না। এটা ওদের, হ্যাঁ এটার যে আগে যে একটা প্রোটোটাইপ করে পাবলিক পারসেপশনটা নেয়, ওই যে সার্ভেটা, এটা হয়নি। এটাও পাবলিক রিয়াকশান আসলে বাইরে, যেমন অনেক দেশে, আমি নেদারল্যান্ডসে কিছুদিন ছিলাম, ওখানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের একটা প্রতিষ্ঠানই আছে সরকারের পক্ষ থেকে, জিএমডিসি। তারা ওই দেশে যারা বেসরকারি যে কেউ একটা ছোট যদি চকলেটের কাভার ডিজাইনও করে, তাহলে তাদের কাছ থেকে অনুমোদন নিতে হয়, অনুমোদন নিয়ে তারপর এটা ছাপতে হয়। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সব সময়, জার্মানিতেও করে। এখন আমি ওইখানে একটা ডিজাইন করেছিলাম, আমি ইয়েলো কালার দিয়েছিলাম, তো নেদারল্যান্ডস বললো না আমরা ইয়েলো কালার দেই না। কেন? এটা হচ্ছে জার্মানির স্পেশাল কালার, তো আমরা এটা ইউজ করব না। তো এইরকম এখন হচ্ছে কি আমাদের সেই স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য আমাদের ওরকম প্রতিষ্ঠান নেই, থাকলে এগুলো ওইভাবেই হয়ে আসতো। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় যে এখানে যে আলোচনা হচ্ছিল আর কি, যে বেঙ্গল ফন্টে যিনি ফন্ট ডিজাইন করেন, সেটা বললেন যে আসলে এটাকে গভর্নমেন্ট বা অথরিটির হাতে তুলে দেওয়া ঠিক না, কিন্তু আমার মনে হচ্ছে উনি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যেমন পাবলিক লেভেলে যারা ডিজাইন করতেছে বা উনি করতেছিলেন, উনি এটা নিয়ে খুব বিশেষজ্ঞ হতে চান না অথবা পড়তেও খুব ইচ্ছুক না। আমার কাছে মনে হচ্ছে উনি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো জিনিসের একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, যেমন এই যে ডিজাইনটা সেন্টারে কিভাবে করাতে আমার এটা কোথায় ফোকাস করবে, কোন ওয়ার্ডটার উপরে ফোকাস করবো, ওটার উপরে কিন্তু নানান বিষয় আছে, হায়ারার্কির বিষয় আছে নানান। ফলে উনি চাচ্ছে যে উনি যাতে এমনি ফন্ট ডিজাইন করে কোনটা হইলে এই জিনিসটা সুন্দর হয়, আসলে একটা সায়েন্স আছে কিনা। এখন এটা আমরা যেটা বুঝতেছি সেটা হলো প্রাইভেট পাবলিক কোনোভাবে গবেষণাও নাই এবং কারো কোনো উদ্যোগ নেই। ফলে উনি অথরাইজেশন চাচ্ছে ওরকম যে এটা হলে এটা সায়েন্টিফিক হয় সাধারণত, যেহেতু উনি শুধু ফন্টটাই ডিজাইন করছেন। উনি বলতে আমার কাছে এটা অ্যাড্রেস করতে চাচ্ছি না, ফলে এটাকে ছেড়ে দেওয়া হয় যে আপনি আপনার মতো করেন। এটা এক ধরনের আমাদের আগের মতোই যে ছেড়ে দেওয়া, কেউ দায়িত্ব দিচ্ছে না। আমি সেই জিনিসটা বলি না, আমি বলতেছি যে যদি কথার কথা যে বাংলা যুক্ত করে লিস্ট বানাতে তাহলে কি করতে হবে আমাকে সেটা বল, কাজটা কি করতে হবে? ট্রায়াল এন্ড এরর হতে পারে, ট্রায়াল এন্ড এরর কোনো প্রসেস নাই, মানে ব্যাপারটা হচ্ছে যে
কয়েক কোটি শব্দ ঘুরে বেড়াচ্ছে, ওর মধ্যে থেকে জোড়া হরফগুলো বেছে বেছে নিতে হবে, তাই তো? তখন না করতে হবে, বই করতে হবে। আচ্ছা এই যুক্ত করে ডাকা আছে, এই যুক্ত করে ডাকা এই করলে শেষ। আমি যেটা বলতে চাচ্ছি আপনি একমাত্র প্রসেস, আচ্ছা এটা 10 জন মিলে করতে পারে, 10 জন মিলে এক বছর করতে না, এক ঘন্টা 10 বছর এই ঠিক আছে। সরকার সব কিছু করে দেবে না, তাহলে আমি 100 জনকে লাগাবো, 2 মাস হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ল। সত্যজিৎ রায়, উনি তো পশ্চিমবঙ্গের, উনি এমন একজন মানুষ যে উনি ক্রিয়েটিভ আবার টেকনিক্যাল, এটাও ভালো। একটা মানুষের তো দুটো ব্রেনের দুটো দিক আছে, লজিক এবং ইমোশন, দুটোর ভালো কম্বিনেশন যদি হয় তাহলে গিয়ে একটা ভালো কাজ দাঁড়ায়। এখন উনি যেটা করেছিলেন, বাংলা ফন্ট নিয়ে উনি গবেষণা করেছেন, সাথে পূর্ণেন্দু পত্রী ছিলেন, দুইজন মিলে যে বাংলা বাজার যে ফটো কম্পোজ যখন হবে ওইটা ডিজাইন করেছিলেন। এটা পূর্ণেন্দু পত্রী যখন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলেন তখন উনি ডিটেলটা বলেছিলেন আমাদের সঙ্গে। তো সেটা হচ্ছে মাত্রা ছিল আগেকার যে মাত্রাগুলো আলাদা আলাদা ছিল, অক্ষরগুলো যে ছাপা হতো মাত্রার মাঝখানে ওই যে গ্যাপটা থাকতো। তো উনি চাচ্ছিলেন যে গ্যাপটা থাকবে না, মাত্রাগুলো এক টানা চলে যাবে। ইংলিশে যেমন সেরিফ ফন্ট দিয়ে যখন ছাপা হয় তখন একটা ওয়ার্ড একটাই মনে হয়, ওটা কোনো আলাদা আলাদা মনে হয় না, ওই যে এক লাইনে মিলে যায়। তো উনি চাচ্ছিলেন বাংলা মাত্রাগুলো একসঙ্গে মিলে যায়। এটা করতে গিয়ে প্রত্যেকটা অক্ষরের মাত্রা বাড়াতে হলো দুই দিকে। বাড়ানোর পর দেখা যায় ইন্ডিভিজুয়ালি একটা অক্ষর দেখতে ভালো লাগছে না। তখন উনি যেটা করলেন যে কোনাকুনি স্ল্যাশ করে কেটে নিলেন মাথাটা, যার জন্য ওটা একটু বড় হলেও কিন্তু ওটা মানিয়ে যাচ্ছে। তখন অক্ষরের যে নর্মাল যদি আমি সার্কেল ধরি, তার দুই দিকে যদি বোল্ড করি, একটা ও যদি লিখি দুই দিকে মোটা, ওটার স্ট্রেস থাকে ভার্টিক্যাল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাত্রাটা যে স্ল্যাশ করার জন্য ওই স্ট্রেসটা মানাচ্ছে না। তখন উনি তারপরে ওই রাউন্ড যেগুলো সেগুলোর স্ট্রেসটা একটু অ্যাঙ্গেল করে দিলেন, তখন গিয়ে ভালো মানাচ্ছে। এই যে ভিজুয়াল সৌন্দর্য এবং টেকনিক্যাল বিষয়টা, এটা কম্বিনেশন করতে পেরেছেন বলেই এখন রেনেসা কখন হয়, যখন ওই সোসাইটিতে মোটামুটি যে জেনারেশনটা তারা অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকে, তাদের ওই সুপ্ত ওই বিষয়টা থাকে, প্লাস কিছু লিডার তৈরি হয়ে আসেন যারা নেতৃত্ব দেন এবং কোনো একটা পার্সোনালি এমন কিছু তৈরি করেন যেটা সোসাইটিতে বিপ্লব করে দেয়, তখন সেটা সম্ভব, তখন জনগণ সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তো ওইটা নিয়েছে, ওইটাই কপি করা হয়েছে বাংলাদেশে। এখন বাংলাদেশে আমাদের কাইয়ুম চৌধুরী ছিলেন, ওরকম একজন ডাইনামিক মানুষ, উনি মারা গেছেন। উনি থাকলে হয়তো আরও কিছু, উনি কিন্তু ধরেছিলেন বাংলা একাডেমির জামিল চৌধুরী সাহেব, ওনার সঙ্গে বসে ওনারা একটা ডিসিশন নিয়েছিলেন যে বাংলা ফন্টকে একটা নতুন একটা স্ট্যান্ডার্ড ফন্ট দিবেন। তখনও কিন্তু কম্পিউটার আসেনি, ইলেকট্রনিক টাইপরাইটার হবে, সেটার জন্য কয়েকটা সেট করা হয়েছিল। কিন্তু একটা ফন্ট ডিজাইন করতে তো সময় লাগে, 1 বছর 2 বছর 3 বছর করতে করতে ইলেকট্রনিক টাইপরাইটার বাংলাদেশে বেশি দিন ছিল না, 1.5 থেকে 2 বছর এর ভিতরেই চলে আসে কম্পিউটার। তখন ওই প্রকল্প বাতিল হয়ে যায়। এরপরে আর উনি আর ধরতে পারেননি, এটা চলে যায় আনন্দ কম্পিউটার্সের হাতে। এইভাবে চলতে থাকে, তারপরে তো উনি আর কমপ্লিট করতে পারেননি। ইন দি মিন টাইম ওই যে আর একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল অল্প, ফেরদৌস আহমেদ করেছি, উনিও ইলেকট্রনিক টাইপরাইটারের জন্য একটা শুরু করেছিলেন, কিন্তু সেটাও সম্ভব হয়নি ওই যে কম্পিউটার আসার ফলে। তো কম্পিউটার আসার সাথে সাথে যে মোস্তাফিজ জব্বার যখন করেন, উনি কিন্তু ফটো কম্পোজের শিট নিয়ে আসছিলেন কলকাতা থেকে। তার যে জামাই, কী যেন নাম, ফারুক সাহেব, ভাইরা হ্যাঁ, ফারুক সাহেব, গোলাম ফারুক, উনি শুরু করেছিলেন লেখনী নামে, ওটা ছিল বিজয় লেখনী নামে। তখন আবার তার সঙ্গে আমি কিছুদিন ছিলাম ওই প্রক্রিয়ার সঙ্গে। উনিও চাচ্ছিলেন যে নতুন একটা স্টাইলে করবেন, কিন্তু সেটাও আর দাঁড়ায়নি, কারণ একটা সফটওয়্যার তৈরি করা এটা অনেক ইনভেস্টমেন্টের বিষয়। তো যা হোক, কোনোভাবে বাংলাদেশে ওরকম একটা ডাইনামিক একজন ব্যক্তিও তৈরি হননি যে উনি একদম প্রভাবশালী একজন, যে তার নিজস্ব যে তার মেধা, তার শিল্প, তার টেকনিক সব কিছু দিয়ে যে প্রভাব বিস্তার করবেন এরকম হয়ে ওঠেনি, যার জন্য আমরা এখনও ওই ছড়ানো ছিটানো অবস্থায় আছি। তো যদি এর ভিতর থেকে কেউ উঠে আসে, নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা থাকে, তাহলেই এই যে এই শিল্পকলার জগতে, এই বিশেষ করে টাইপোগ্রাফির ক্ষেত্রে একটা বিপ্লব হতে পারে।
তো এই বিপ্লবটা তো আমরা ওই আরও বসন্তের মতন বসন্ত মাঝে মাঝে আসবে, কোনোটা হয়তো বিপ্লব ঘটাবে বাংলাদেশে। তো ওরকম একটা আশা করছি আমরা 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 আন্দোলনের ভিতরেই থাকি। ধন্যবাদ। বাংলা একাডেমিতে যেরকম হচ্ছে বাংলার বড়মালার যে হচ্ছে যুক্ত মানে ইয়া হয় যে হচ্ছে বানানগুলো হচ্ছে যে প্রতি বছরে একটা আপডেট করে। তো এরকম বাংলা ফন্টের ক্ষেত্রে আমাদের অ্যানাটমিগুলো নিয়ে হচ্ছে আমরা প্রপার কোনো একটা কিছু পাই না। দেখা যায় কোনো ইন্টারনেটে সার্চ করে কলকাতার কোনো ইউনিভার্সিটির একটা গবেষণা করতে ওইখান দেখি, কোনো আর্টিস্ট কোনো নিজের মতো করে ওই অ্যানাটমিটা ওনার মতো করে দেওয়া। বাংলাদেশে হচ্ছে সব্যসাচী হাজরা একটা বই আছে, ওখানেও ওনার মতো করে বলছে। তো আমাদের যেহেতু ভাষা নিয়ে এত বিশাল একটা হিস্ট্রি, তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো এরকম কিছু একটা থাকা উচিত। আমরা উদ্যোগ নিয়েছি, আমরা এটা দেখতে পাবেন, আমরা অনেকদিন যাবত করেছিলাম, আশা করি পাবেন। সেক্ষেত্রে যেটা হবে যে এরকম অনেক র্যান্ডম মানুষজন বানাচ্ছে, এটা এই যে অনেক প্রবলেম দেখা যাচ্ছে, অরিজিনাল ক্যারেক্টারগুলো ঠিক নাই, নষ্ট হয়ে যাচ্ছে, এটা অন্তত আজকে হচ্ছে না। থ্যাংক ইউ। আমরা মনে হয়